সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 828তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ শাহেদ আলীর জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে 3 মাস শিশু সন্তানকে কোলে নিয়ে মাটির নিচে লুকিয়ে থাকে মা। এই গল্পটা একটা প্রবাসী ভাইয়ের বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আমরা যারা প্রবাসে থাকি আমাদের প্রত্যেকটা প্রবাসীর একটাই চিন্তাভাবনা থাকে যে মাস শেষে বেতন পাবো এবং বেতনের প্রায় পুরো টাকাটাই আমরা পরিবারের জন্য পাঠিয়ে দিই, পরিবারের মানুষগুলো সুখে শান্তিতে থাকার জন্য। আমি এরকম অনেক প্রবাসী দেখেছি যারা মাস শেষে নিজের পকেটে 2টা টাকাও রাখে না যে পুরোটা মাস চলার জন্য। দেখা যায় পুরো বেতনের টাকাটাই পরিবারে পাঠিয়ে দেয় এবং বাকি মাসটা হয় কফিলের কাছ থেকে অথবা বন্ধুবান্ধবের কাছ থেকে ধার করে চলে। এরকম অনেক প্রবাসী আছে, কিন্তু সেই টাকা আমাদের পরিবার কোন কাজে লাগাচ্ছে? এত কষ্ট করার পরেও যে পরিবার 3 মাস সন্তান নিয়ে মাটির নিচে লুকিয়ে থাকে, এই কষ্ট কি আর সহ্য করা যায়? বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার রংপুরের ভাই শাহেদ আলীর জীবনের বাস্তবিক গল্প আপনারা শুনবেন এবং গল্প শেষে শাহেদ আলী ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহেদ আলী, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার নানি। রংপুর শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামে আমাদের পরিবারটা এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার নানা নেই এবং আমি জন্মের পর থেকেই দেখে আসছি আমি আমার নানু বাড়িতে বড় হচ্ছি এবং এও শুনেছি আমার জন্মস্থানটাও নাকি আমার নানু বাড়িতে। আমার কোনো মামা নেই কোনো খালামণি। আমার নানা নানির একমাত্র মেয়ে হচ্ছে আমার মা, যার কারণে আমার মাকে আমার নানা নানি অনেক আদর ভালোবাসা দিয়ে কোলে পিঠে করে মানুষ করে। আমার মাকে এতটাই আদর ভালোবাসা দেয় যে মাটিতে রাখে না তো পিঁপড়ায় খাবে, মাথায় রাখে না উকুনে খাবে। অনেক যত্ন আর ভালোবাসা নিয়ে আমার মাকে আমার নানা নানি বড় করে। আমার নানার ওই এলাকাতে অনেক বেশি সয় সম্পত্তি ছিল। অনেক সয় সম্পত্তি থাকার কারণে নিজের একমাত্র মেয়েকে আমার নানা বাইরে কোথাও বিয়ে দেয় না, ঘরজামাই হিসাবে আমার বাবাকে সিলেক্ট করে এবং আমার বাবার কাছে ঘরজামাই হিসেবে আমার মাকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে আমার বাবাও আমার নানুর বাড়িতেই থাকতে শুরু করে। আমার বাবার দিনগুলো এরকম করে কাটতে কাটতে এক পর্যায়ে আমি দুনিয়াতে আসি, কিন্তু কোনোদিনও আমি আমার বাবার মুখে শুনতে পাইনি যে আমার দাদার বাড়ি কোথায়। বাবা আমাকে কখনোই বলেনি এবং দাদার বাড়ির বিষয় নিয়ে কথা বললে আমার মাও আমার সাথে খুব রাগারাগি করতো। সম্ভবত বিয়ের সময় শর্ত দেওয়া হয়েছিল আমার বাবাকে যাতে আমার বাবা কখনোই তার পরিবারের কাছে ফিরে না যায় এবং তার যে সন্তানাদি হবে তাদেরকেও যেন তার পরিবার সম্বন্ধে কোনো কিছু না বলে। এটা জাস্ট আমার ধারণা, আমার কাছে মনে হচ্ছে, যার জন্য বুঝ হবার পরেও আমি কখনোই আমার বাবার মুখে আমার দাদা দাদি সম্বন্ধে কোনো কিছু জানতে পারিনি। যাই হোক, এমন করে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছি। আমাদের পরিবারটা অনেক মধ্যবিত্ত একটা পরিবার ছিল। আমার জন্মের আগে আমার নানা ভাই মারা যায়। নানা ভাই মারা যাওয়ার পরে আমার নানার যেই সয় সম্পত্তিগুলো ছিল আমার বাবা এগুলোতে চাষবাস করতো এবং এগুলোতে চাষাবাদ করেই যে ফসল ফলাতো তা কিছু বিক্রি করতো এবং বাকিটা আমাদের খাওয়ার জন্য ব্যয় করতো। আমার বাবা প্রচুর পরিমাণের একজন পরিশ্রমিক লোক ছিল, অনেক বেশি পরিশ্রম করতে পারতো। মাঠে ঘাটে এখানে ওইখানে আমার বাবা অনেক পরিশ্রম করতো। একদম পরিশ্রমিক লোক হিসাবে, পরিশ্রমিক কৃষক হিসাবে আমার বাবা আমার নানার বাড়ির এলাকাতে খুব পরিচিত একটা মুখ ছিল। যাই হোক, এরকম করেই সময়গুলো কাটতেছিল। আমার বয়স তখন খুব বেশি না, আমি দুনিয়াদারি সম্বন্ধে অত ভালো বুঝিও না। ছোট্ট বয়সে আমি একটা বিষয় খুব খেয়াল করে দেখতাম, আমার পাশের ঘরে একজন কাকা আছে, নাম হচ্ছে অলি কাকা। অলি কাকা বেশিরভাগ সময় আমাদের ঘরে থাকতো এবং আমাদের ঘরে থাকার পরে অলি কাকার সাথে আমার আম্মা লুডো খেলতো। আমার মা আবার লুডো খেলতে খুব বেশি পছন্দ করতো এবং আমার আম্মা খুব ভালো লুডো খেলতে পারতো। ছোটোবেলা থেকে দেখতাম যে ওই অলি কাকার সাথে আমার আম্মু লুডো খেলে এবং লুডো খেলতো যখন আমার আম্মু, তখন বেশিরভাগ সময় আমাকে ঘর থেকে বের করে দিত। আমাকে সহ অন্য কেউ যদি ঘরে থাকতো তাদেরকেও বের করে দিত। আমার আম্মা একাই আমার ওই অলি মামা, কাকা না মামা, আমার ওই অলি মামার সাথে আমার আম্মু লুডো খেলতো। তো এই বিষয়টা একদিন দুদিন যেতে যেতে এই বিষয়টা নিয়ে আমার আব্বা আমার মাঝে এক ধরনের ঝগড়া শুরু হয়। আমার বাবা আমার মাকে বলে যে তুমি কেন ওনার সাথে লুডো খেলো এবং অলির সাথে কেন লুডো খেলো এবং লুডো খেলার সময় তুমি কেন ঘরের মধ্যে কাউকে রাখো না, কেন সবাইকে ঘর থেকে বের করে দাও। এই বিষয়টা নিয়ে আমার বাবা মায়ের সাথে এক রকমের ঝগড়া শুরু হয়।
ঝগড়াটা ঠিক এরকম হচ্ছিল যে কোনোভাবেই আমার বাবা এটা মেনে নিতে পারতেছিল না যে পরপুরুষ একটা মানুষকে ঘরে ঢুকিয়ে আমার মা দরজা আটকে সেই মানুষটার সাথে লুডো খেলবে। এটা আমার বাবা মানতে পারতেছিল না। বিষয়টা শুধু তা ছিল না, এরকমও ছিল যে আমার বাবাও যদি ঘরে আসতো আমার মা দরজা খুলতো না, মানে বাবাকে পর্যন্ত ঘরে ঢুকাইতো না, বাবাকেও ঘরের বাইরে রাখতো। তো আমার বাবা এই বিষয়গুলো মানতে পারতেছিল না। 1 দিন 2 দিন 3 দিন করে যেতে যেতে এই বিষয়টা নিয়ে তখন আমার আব্বা আম্মার মাঝে তুমুল পরিমাণে ঝগড়া লেগে যায়। ঝগড়ার এক পর্যায়ে আমার বাবা তখন আমার নানিমণির কাছে বিচার দেয়। আমার নানুর কাছে বলে যে দেখেন আপনার মেয়ে এই ধরনের কাজ করে, আমি এটা মানতে পারতেছি না। কিন্তু আমার নানি মুহূর্তের মধ্যে আমার মায়ের পক্ষ নেয় এবং মায়ের পক্ষ নিয়ে আমার বাবার সাথে তুমুল পরিমাণে ঝগড়া করে। আমার বাবার থাকা খাওয়া নিয়ে খোঁটা দেয় এবং আমার নানি আর মা দুজনেই মিলে আমার বাবার গায়ে হাত পর্যন্ত তোলে। আমি তখন খুব ছোট বয়স, আমার বাবা মায়ের জ্বালা সহ্য করতে না পেরে আমি দেখছিলাম খেরের মোড়লের পিছনে গিয়ে আমার বাবা আত্মগোপন করে, ওখানে গিয়ে লুকায়। কিন্তু সেখানে যাওয়ার পরেও আমার নানি জুতা দিয়ে আমার বাবাকে ওইখানে মারে। পরের দিন আমার বাবার নামে বিচার ডাকা হয়, মানে সালিশ ডাকা হয় এবং সেই সালিশে আমার নানিমণি বক্তব্য রাখে যে আমার বাবা নাকি তার মেয়ের চরিত্র নিয়ে কথা বলেছে, তার মেয়ের চরিত্র হনন করেছে, চরিত্র নিয়ে কথা বলেছে। এটা বলার পরেই তখন আমার বাবার উপরে ওই গ্রামের মানুষরা মিলে, দরবারি মানুষরা মিলে খুব অত্যাচার করে। আমার বাবাকে অনেক শাসায় এবং বাবার গায়ে ওই দরবারি মানুষটা পর্যন্ত হাত তোলে। এবং এরপর থেকে আমি খুব খেয়াল করে দেখি আমার বাবা কেমন জানি একটু একগড়া হয়ে গেছে, কারোর সাথে খুব বেশি একটা কথা বলে না এবং একা একা থাকতো, কারোর সামনে যেত না। কেমন জানি মনের ভিতরে এক পৃথিবী কষ্ট নিয়ে আমার বাবা কাজ করতো, মাঠে ঘাটে কাজ করতো। এবং এরকমও হইতো যে দুপুরবেলা আমার আব্বা খাওয়ার জন্য বাড়ি পর্যন্ত আসতো না। দুপুরবেলা খাওয়ার টাইমে বাড়িতে আসতো না, মাঠের মধ্যে শসা টমেটো বা যেটা পাইতো ওটা দিয়ে আমার আব্বা দুপুরে খাবার খেয়ে ফেলতো। রাতের বেলায় চুপটি করে এসে খেয়ে আমার বাবা ঘুমিয়ে যাইতো এবং আমার আম্মুর সাথেও ঘুমাইতো না, পাশের রুমে ঘুমাইতো। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা বিষয় আমি খুব খেয়াল করে দেখতাম যে আমার বাবা মায়ের মাঝে একটা বিশাল পার্থক্য শুরু হয়ে গেছে। মানে বাবা মা কেউ কাউকে সহ্য করতে পারতেছিল না এবং তাদের ওই পারিবারিক ঝগড়ার পিছনে আমার ওই মামা তখন, অলি মামা তখন সুবিধা নিচ্ছিল। অলি মামা এসে আমার মাকে আমার মায়ের মতো বোঝাচ্ছিল যে এমন একটা লোক তোর বাবা বাড়িতে রাখতো, খাওয়াইতো, পড়াইতো, কিন্তু এই লোকটা এখন তোর সাথে এরকম করে ব্যবহার করে, এটা ওইটা বলে আমার মায়ের মাথা আরও বেশি খারাপ করে দিত, আমার মাকে আরও বেশি রাগিয়ে দিত। তো আমার মা, আমি জানি না কেন জানি অলি মামাকে এতটাই বিশ্বাস করতো, অলি মামার কথার বাইরে আমার মা একটা কথাও বলতো না। অলি মামা যখন যে কথা বলতো অলি মামার প্রত্যেকটা কথায় আমার মা পালন করতো। আমার মা এরকম একজন মানুষ ছিল, অলি মামার কথায় উঠতো আর অলি মামার কথায় বসতো। যাই হোক, এরকম করে সময়গুলো কাটতেছে। আমার আব্বা তখন রাতের বেলায় আলাদা রুমে ঘুমাইতো, দুপুরবেলা বাইরে খাবার খাইতো, অনেক সময় সকালবেলা নাস্তা করে যাইতো, আবার অনেক সময় যাইতো না। এরকম করে আমার আব্বা তখন আখের চাষ করে। তো আমাদের ওই সময় প্রচুর আখ হয়। তো আখ হওয়ার পরে আমার আব্বা কী করে, ওইখান থেকে কিছু আখ বিক্রি করে, মানে গাছগুলো বড় হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমার বাবা কিছু আখ বিক্রি করে। তো বিক্রি করার পরে এই বিষয়টা আমার নানি খুব ভালোভাবে নেয় না। আমার নানি বলে জমি হচ্ছে আমার জামাইয়ের জমির আখ বিক্রি করার আগে তুমি আমাকে জিজ্ঞেস করা দরকার ছিল, আমাকে জিজ্ঞেস না করে আমাদের জমির আখ বিক্রি করলা কেন। আমার আব্বা একজন পাইকারি লোক পাইছে এবং ওই লোকটা মোটামুটি ভালোই টাকা দিছে। টাকাটা দেওয়ার কারণেই আমার বাবা তখন আখ বিক্রি করে। কিন্তু নানিমণি তখন আমার আব্বার সাথে খুব খারাপ ব্যবহার, শুধুমাত্র খারাপ ব্যবহার করে আমার নানিমণি ক্ষান্ত হয়নি। আমার নানিমণি ডিরেক্টলি আমার আব্বাকে বলে দিয়েছে যে আজকের পর থেকে আমার নানার কোনো জমিতে আমার আব্বা চাষাবাদ করতে পারবে না। যদি জমিতে চাষাবাদ করতেই হয় আমার বাবা অন্য কোনো জমি চাষাবাদ করবে, বাট নানির জমিতে না। মানে আমার নানার কোনো জমিতে আমার বাবার চাষবাস করতে পারবে না। মুহূর্তের মধ্যে সমস্ত জমিগুলো তখন ওই অলি মামাকে দিয়ে দেওয়া হয়। এরপরে অলি মামা তখন জমি চাষাবাদ করে, অলি মামাই হচ্ছে সমস্ত কিছু করে, অলি মামার আন্ডারে তখন জমিগুলো চলে যায়। আমার বাবা তখন একেবারে বেপরোয়া হয়ে পড়ে। বেপরোয়া বলতে তার কোনো কাজকাম থাকে না। ঘরে খাইতে বসলে আমার নানি গালাগালি করে, আমার মা গালাগালি করে। আমার আব্বা একটা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ে যায়। সমস্ত দুঃখ কষ্টগুলো বুকে চাপা দিয়ে আমার বাবা প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন দুপুরবেলা আমি তখন হচ্ছে সবেমাত্র স্কুলে ভর্তি হই, মানে প্রথম স্কুলে যাই, খুব ছোটো মানুষ তো স্কুলে যাই। তো স্কুলে যাওয়ার পরে আমি সবার মুখে শুনতে পাই যে সবাই বলে আমার বাবা নাকি ফাঁসি দিছে, বটতলাতে আমার বাবা ফাঁসি দিছে, এই খবর শুনতে পাই। তো স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা ছিল তারা তখন সবাই দৌড়িয়ে চলে আসে, মানে আমার আব্বাকে দেখার জন্য, আব্বা ফাঁসি দিছে। আমি তখন শুনতে পাই, খুব ছোট, আমিও এসে দেখতে পাই যে আমার আব্বা বট গাছের সাথে ঝুলে আছে, মানে বট গাছের সাথে গরু রশি দিয়ে ফাঁসি দিয়েছে এবং ফাঁসি দেওয়ার পরে আমার আব্বা এখানে ঝুলে আছে।
তো আমি এটা দেখতে পাওয়ার পরেই আমিও চিৎকার করি, সবাই কান্নাকাটি করে, কিন্তু আমার বাবাকে কেউ ধরতে দেয় না। মানে আমার বাবাকে ওই ফাঁসির রশি থেকে কেউ নামায় না। একটা পর্যায়ে থানা থেকে পুলিশ আসে এবং পুলিশ আসার পরে আমার আব্বাকে ওখান থেকে নামানো হয়। ফাঁসির রশি থেকে আমার আব্বাকে ওইখান থেকে নামানোর পরে আমার আব্বাকে তখন জানাজাও দিবে না, আব্বাকে গোসলও করাবে না। সবাই বলতেছে আব্বা যেহেতু ফাঁসি দিয়ে মারা গেছে, আব্বার কোনো জানাজা হবে না, কোনো গোসল হবে না, যেভাবে আছে এভাবেই নাকি ওনাকে মাটি দিয়ে ফেলতে হবে। আমার খুব কষ্ট লাগে। আমি এখন বুঝতে পারি, বাট তখন বুঝতে পারতাম না। আমার নানু বাড়ির 2-3 জন লোক কুকুর শিয়াল মারা গেলে যেভাবে মাটি চাপা দেওয়া হয়, আমার আব্বাকে একইভাবে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। কোনো কাফন হয় না এবং কোনো রকমের ধর্মীয় কোনোভাবে আমার বাবাকে মাটি দেওয়া হয় না। একেবারে শিয়াল কুকুরের মতো আমার বাবাকে দাফন করা হয়। বাবা মারা যাওয়ার পরে আমার মা তখন একইভাবে ওই অলি কাকুর মানে অলি মামার সাথে মিশতে শুরু করে। অলি মামার সাথে উঠে বসে, অলি মামা তখন আমাদের বাড়িতে থাকতো, অলি মামা তখন আমাদের বাড়িতে সব কিছু করতো। ওই পর্যন্ত কিন্তু অলি মামা বিয়ে করে নাই, তো আমাদের বাড়িতে থাকতো, আমাদের বাড়িতেই ঘুমাইতো, আমাদের বাড়িতে ওনার সব কিছু ছিল। এভাবেই সময়গুলো কাটতে কাটতে প্রায় বৎসর খানিকের মতো কেটে যায়, 1 বছর মতো কেটে যায় আমার বাবা মারা যাওয়ার পর 1 বছর পর্যন্ত। তো ওই 1 বছর পর্যন্ত কিন্তু আমার মা কোনোদিন আমাকে ওভাবে ভালোবাসে নাই এবং নানিমণির কাছ থেকে আমি ভালোবাসা পাই নাই। আমি বেশিরভাগ সময়টাই আমার বাবার কবরের কাছে গিয়ে কান্নাকাটি করতাম, বাবার কবর জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতাম এবং বাবাকে বলতাম যে বাবা যদি আমার কাছে একটাবার ফিরে আসতো। আমার বাবা কিন্তু আমাকে অনেক ভালোবাসতো। বাবার ভালোবাসার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। বাবা আমাকে এত ভালোবাসতো যে পুরো পৃথিবীটা একদিকে ছিল, আমি বাবার কাছে একদিকে ছিলাম, কলিজার টুকরা ছিলাম আমি আমার বাপের। যাই হোক, বাবা এভাবে আমাকে ছেড়ে চলে গেল, ছোট মানুষ, পড়াশোনাও বন্ধ হয়ে গেল। বাবা বাচ্চা থাকতে আমি স্কুলে যেতাম, পড়াশোনা করতাম এবং বাবা মারা যাওয়ার পরে আমার টোটালি পড়াশোনা বন্ধ। আমি স্কুলেও যাই না, বাড়ির মধ্যেই থাকি এবং বেশিরভাগ সময় আমি কাজকাম করি। মানে আমার অলি যেই মামা আছে, আমি তখন থেকে অলি মামাই ডাকতাম, আমি কখনো বাবা ডাকতাম না, তো অলি মামাই ডাকতাম। এরকম করতে করতে ওনার সাথে কাজ করতে করতে এক পর্যায়ে আমার মা কেমন জানি একটু অন্যরকম হয়ে যায়, খুব কান্নাকাটি করে, কার সাথে কথা বলে না, একগোরা হয়ে যায় এবং আমার নানিমণি খুব অসুস্থ হয়ে যায়। হঠাৎ করে নানিমণি অনেক অসুস্থ হওয়ার কিছুদিন পরেই আমার নানিমণি মারা যায়, রাতের বেলা হঠাৎ করে মারা যায়। এবং নানিমণি মারা যাওয়ার পরে আমার নানিমণির খুব ভালো করে অনুষ্ঠান করে আমার নানিমণিকে দাফন কাফন করা হয় এবং আমার নানিমণি 40ও করা হয়। নানির 40 পরে আমার অলি মামা কেন জানি না আমাদের ঘরে আসতো না, মানে আমাদের ঘরে খুব একটা আসতো না, উনি দূরে দূরে থাকতো, আমাদের ঘরে আসতো না। আগে যেরকম আমার মায়ের সাথে একটা সম্পর্ক ছিল, ওইরকম একটা সম্পর্ক আর দেখতে পাচ্ছি না। কেমন জানি দুজনের মাঝে অনেক ফাঁকা হয়ে গেছে। উনি আমাদের ঘরে আসে না এবং আমার নানার যে জায়গা সম্পত্তি আছে ওইগুলো উনি চাষবাস করে না, উনি মানে সম্পূর্ণভাবে আমাদের এখান থেকে সরে যায়। শুনেছিলাম তখন নাকি অলি মামা বিয়ে করবে, কোথায় জানি বিয়ে করবে, মেয়ে খোঁজা হচ্ছে, ওই মেয়ের কাছে বিয়ে বসবে, এই নিয়ে মানে বিয়ে করবো অন্য মেয়েকে, এই নিয়ে কথাবার্তা চলতেছে। এরই মাঝে আমার আম্মা একদিন হঠাৎ করে বিষ খায়। বিষ খাওয়ার পরে আমার আম্মা দুপুরবেলা বিষ খায়। আমার আম্মাকে তখন হসপিটালে ভর্তি করানো হয়। প্রায় 14 দিনের মতো আমার আম্মা হসপিটালে থাকে। বিষ নিষ্কাশন করার 14 দিন পরে আমার মাকে হসপিটাল থেকে আবার বাড়িতে আনা হয়। বাড়িতে আনার পরে কেন জানি মানে এই যে ঘটনাগুলো ঘটতেছে, কেন আমার মা বিষ খেলো, কেন আমার নানিমণি হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে গেল, কেন আমার অলি মামার সাথে আমার মায়ের একটা ডিস্টেন্স শুরু হয়ে গেল, একটা পার্থক্য শুরু হলো, মানে এই বিষয়গুলো কেন হচ্ছে আমি কিন্তু এটা বুঝতে পারতেছি না। তো ছোটো মানুষ তো অত কিছু বুঝি না, কিন্তু এই ঘটনাগুলো যে ঘটতেছে আমি জাস্ট এগুলোই দেখতেছিলাম। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে এবার গ্রামের সবাই মিলে অলি মামার সাথে আমার মায়ের বিয়ে দিবে, অলি মামার সাথে আমার আম্মার বিয়ে দিবে। তাদের মাঝে কথাবার্তা চলতেছে। এক পর্যায়ে গ্রামের সব মানুষ মিলে আনন্দ ফুর্তি করে আয়োজন করে আমার ওই অলি মামার সাথে আমার আম্মার বিয়ে দেয়। আগে তো মোটামুটি কিছুটা হইলেও আমার মায়ের ভালোবাসা আমি পাইতাম, হয়তো 100-এর ভিতরে 5% হইলেও পাইতাম, কিন্তু অলি মামার সাথে বিয়ে হবার পরে আমার মা আমার দিকে ফিরেও তাকায় না। আমি খাইছি কি খাই নাই এই খবর আমার মা নেয় না, মানে একটা নজর আমার দিকে ফিরে তাকায় না। নানিও মারা গেল, বাবাও মারা গেল, মাও অলি মামাকে বিয়ে করে পর হয়ে গেল। আমি তখন একেবারে ওঠার মতো জীবনযাপন করতেছিলাম। আমার গায়ে কোনো সাবান দিয়ে গোসল করতে পারতাম না এবং হয়তো 3-4 দিনে একবার করে গোসল করতাম। খুবই অভাব অনটন, খুবই কষ্ট যন্ত্রণার মাঝে আমার দিনগুলো কাটতে থাকে। এরকম করে বছরখানেক কাটার পরে আমার এক সৎ ভাই আসে, নাম রাখে আসিফ। আসিফ ভাইয়া তখন আসে এবং আসিফ ভাই আসার পরে আসিফ যখন আসে, আমার তখন নিত্যদিনের কাজ একটাই, আসিফের সাথে থাকা, ওরে উঠানে শোয়াইলে ওরে পাহারা দেওয়া, ওর সাথে থাকা এবং সম্পূর্ণ ওকে টেক কেয়ার করা। আমি খুব ছোট বয়সে আমার মায়ের সমস্ত কাপড় চোপড় ধুইতাম,
মায়ের কাপড় চোপড় ধুইতাম, মায়ের যত যাবতীয় সমস্ত কাজ আমি করতাম। আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে আমি আদৌ কি আমার মায়ের সন্তান? মনে হতো আমি যেন আমার মায়ের সৎ সন্তান, আমি আপন না। কোনো আপন সন্তানের সাথে কোনো মা কখনো এরকম করতে পারে না। আমার মা আমার সাথে যা করেন, যেভাবে আমাকে অত্যাচার করে, যেভাবে অবিচার করে, তারপরেও মা তো মাই, মায়ের মুখের দিকে তাকিয়ে তখন এভাবেই পড়ে আসি। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি বড় হই। আমার সৎ দুইটা ভাই হয়, আসিফ ভাই আর আরিফ ভাই, তারাও তখন বড় হচ্ছে, তাদের সাথে সাথে আমিও বড় হচ্ছি। আমি তখন মোটামুটি প্রাপ্তবয়স্ক হয়ে যাই। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আসিফ ভাই, আরিফ ভাই তারা দুজনেই তখন মাদ্রাসায় পড়াশোনা করতো, এবং আমার বাবার যে জায়গা সম্পত্তি ছিল এই সব কিছুই অলি মামা দেখাশোনা করতো, এবং তিনি এগুলোতে চাষাবাদ করতো, লোক দিয়ে চাষবাস করাতো, তিনার মাধ্যমে সব কিছু চলতো। তো প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই অনেকে আমাকে বলতো যে আমি কি এখানে কোনো সয় সম্পত্তি পাবো না? এই যে তারা আমাকে 24 ঘন্টা কাজ করাতো, আমাকে কোনো খাবার দিত না, আমাকে কোনো টাকা পয়সা দিত না, এরকমভাবে কষ্ট দিত। আমি বড় হওয়ার পরে একটা বিষয় জেনে আমি ভীষণ অবাক হয়ে যাই যে আমার নানার যে জায়গায় সম্পত্তিগুলো আমার মায়ের নামে ছিল, আমার মা নাকি তার সমস্ত সয় সম্পত্তিগুলোই আমার অলি কাকুর নামে লিখে দেয়, আমার ওই অলি মামার নামে লিখে দেয়। ওনাকে আমি বাবাই বলি, সৎ বাবা আমার, অলি বাবার নামে লিখে দেয়, ওনার নামে সমস্ত কিছু লিখে দেয়। আমার নানার কোনো সয় সম্পত্তি আর আমার আম্মুর নামে থাকে না। তো যেখানে আমার আম্মুর নামেই কোনো সম্পত্তি নেই, সেখানে আমি পাবো কী করে? এবং বড় হওয়ার পরে আমি বিষয়টা তখন জানতে পারি যে একটা পর্যায়ে আমার নানিমণি মারা যাওয়ার পরে অবৈধভাবে আমার মা বাচ্চা কনসেপ্ট করে, এবং আমার মা যখন বাচ্চা কনসেপ্ট করে তখন আমার অলি মামাকে নাকি বিয়ে করার জন্য প্রেশার দেয় যে আপনি আমাকে বিয়ে করেন। কিন্তু আমার অলি মামা আমার মাকে বিয়ে করতে হবে, এই জন্য অলি মামা আমার মায়ের কাছ থেকে নাকি একটা ডিস্টেন্স তৈরি করে ফেলে, একটা পার্থক্য তৈরি করে আমার মায়ের কাছ থেকে দূরে থাকতে শুরু করে। এবং তখন অলি মামা, আমার মা যখন বিষ খায়, মরে যায়, ফাঁসি দিবে, এই করবে ওই করবে, তখন অলি মামা আমার মাকে নাকি শর্ত দেয় যে তার বাবার সমস্ত সয় সম্পত্তি যদি অলি মামার নামে লিখে দেয় তাতেও অলি মামা তাকে বিয়ে করবে, অন্যথায় না। অলি মামা এরকম করে আমার মাকে বলে যে তোর স্বামী তো ছিল ভালোই, তুই তো তোর স্বামীকে ছেড়ে দিয়ে আমার কাছে আসছিস, এখন আমাকে বিয়ে করে আমায় ছেড়ে তুই অন্য পুরুষের কাছে যাবি না, তার কি গ্যারান্টি আছে? সো যদি আমাকে তুই সত্যিই ভালোবেসে থাকিস, আমার সাথে সারা জীবন থাকতে চাস, তাহলে তো স্থাবর সমস্ত সয় সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। এবং আমার নামে সমস্ত সম্পত্তিগুলো লিখে দেওয়ার পরেই আমি কথা দিলাম যে ঠিক আছে আমি তোর সাথে থাকবো, তোকে বিয়ে করব। এই শর্ততে আমার মা রাজি হয়, এবং সেই ছোটোবেলায় আমার মা তার সমস্ত সয় সম্পত্তিগুলো অলি মামার নামে লিখে দিয়ে তাকে বিয়ে করে। তো যার জন্য আমার তো কোনো সয় সম্পত্তি নাই, আমার মায়েরও নাই, আমারও নাই। ওই পরিবারে তখন কাজ করতেছি, হয়তো একবেলা খাবার দিলে দিচ্ছে, না দিলে নাই, ওইভাবে সমস্ত রকমের কষ্টগুলো সাফার করে আমি দিন পার করতেছি। কত যে কষ্টে আছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে বুঝাইতে পারবো না। প্রতিটা মুহূর্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, নরক যন্ত্রণা আমি ফিল করে যাচ্ছি। এভাবে সময়গুলো সামনে দিয়ে কাটতে কাটতে একটা পর্যায়ে চিন্তা করলাম যে কী করা যায়, এভাবে তো কোনো জীবন হতে পারে না। তো একদিন আমার আম্মা সেমাই রান্না করে, এটা কোনো ঈদ ছিল না, এমনি সেমাই রান্না করে। তো আমার আবার সেমাইটা খেতে খুব ভালো লাগতো, আমি সেমাইটা খুব পছন্দ করতাম। তো আমি আমি মারা বললাম যে মা সেমাই রান্না করছে, আমার এটা সেমাই দাও, এটা বলছি। তো মা বলে দিবনি। তো এটা বলতে ওই যে পাতিলের মধ্যে সেমাই ছিল, আমি কিন্তু জানতাম না যে মা কার জন্য রাখছে বা কী আসে, সেগুলো কিছু জানতাম না। পাতিলের মধ্যে সেমাই ছিল, আমি তখন সেমাইটা নেই আর কি একটু প্লেটে খাওয়ার জন্য। তো সেই মা গালাগালি শুরু করে আমাকে, হ্যাঁ হয়েছিস তো তোর বাপের মতো, তোর বাপ যেরকম এরকমই হয়েছিস, ভালো তো হস নাই, এই যে আমার 2টা সন্তান আছে তারা তো এরকমটা করে না, তোর জিব্বা এত বড় কেন? এটা নিয়ে মা তখন সেমাইয়ের বাটিটা নিয়ে উঠানের মধ্যে ফেলে দেয়, উঠানের মধ্যে সেমাইয়ের বাটিটা ফেলে দেয়, খুবভাবে একদম বাটিটা ছড়াই যায় ওইখানে। তো আমাদের পার্শ্ববর্তী ঘরের আমার একজন খালাম্মা আছে, নাম হচ্ছে নাফিজা খালা। তো নাফিজা খালা এরকম যে আমার আপন কোনো খালা না, হয় না যে বাড়ির খালা থাকে এরকম আর কি। নাফিজা খালা তখন উঠানে কোনার ভিতরে দৃশ্যটা দেখে উনি একদম কান্না করে দেয়। তো আমার তো এটা আমার লাইফে কোনো নতুন ঘটনা না, এরকম তো আমার মা আমার সাথে সবসময় করে, অলওয়েজ আমার সাথে আম্মা এরকম করে। তো এই বিষয়টা নিয়ে আমি তো আর কোনো কিছু মনে করি না বা মন খারাপ করি না। যাই হোক, এরপরে ঘর থেকে বেরিয়ে মাঠের দিকে চলে যাই, মাঠে গিয়ে কাজ করতেছি। তো ওই দিন দুপুরে আর বাড়িতে আসি না, ওই আমার আব্বা যেরকম মাঠের মধ্যে এটা ওইটা ছিঁড়ে এটা ওইটা দিয়ে আমার আব্বা খাবার খায়, আমি ওই মাঠের মধ্যে গেলে কাঁচা পেঁপে, মাঠে যা পাই আর কি, মাঠে সবজি যা পাই ওইগুলোই খাই দুপুরবেলা, বাড়িতে আসি না। তো মাঠে কাজ করতেছি, প্রায় আসরের নামাজের পরে ওই সময় নাফিজা খালার একটা মেয়ে আছে, নাম হচ্ছে নিজম তখন ওই মাঠের মধ্যে আসে। আমি তখন ওই ধান খেতে কাজ করতেছিলাম, ধানের আগাছা পরিষ্কার করতেছি। নিজম এসে আমারে বলতেছে যে শাহিদ ভাইয়া, আম্মা বলছে আজকে রাত্রে 8টার দিকে একটু আমাদের বাড়িতে যাইতে। আমি তখন বললাম কী বললা, রাত 8টার দিকে তোমার আম্মা কেন আমাকে যাইতে বলছে? পরে বলে আপনাকে যাইতে বলছে, কেন বলছে আমি এটা জানি না।
তো আমি কী করলাম, মাগরিবের আজান দিছি, আমি তখন কাজ ছাড়লাম, কাজ ছাড়লে বাড়িতে আইসি, হাত মুখ ধুইছি। এই যে আমি দুপুরবেলা খাই নাই, আমার মা বা আমার 2টা ভাই আছে, কেউ একটা বারের জন্য আমার বলে নাই তুই দুপুরবেলা খাস নাই, খাবি না, মানে খেতে আয়, এই কথাটা আমার কেউ বলে নাই। এবং আমি খাইছি কি খাইনি এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নাই। সব কথা বাদ দিলাম, জন্মদাতা যে মা ছিল, মা পর্যন্ত আমাকে জিজ্ঞেস করলো না। সৎ বাবার কথা, ভাইদের কথা না হয় বাদই দিলাম। এরপরে দোকানে চলে গেছি। দোকানে চলে যাওয়ার পরে আমার আর মনে নাই ওই যে 8টা বাজে মানে উনি আমারে যাইতে বলছিল। আমি প্রায় 9:30 10টার দিকে দোকান থেকে আসি। এমনি দোকানে গিয়ে পোলাপানের সাথে আড্ডা মাড্ডা মারি, কথাবার্তা বলি। 9:30 10টার দিকে দোকান থেকে তখন বাড়িতে এসে শুয়ে যাই। আমার একটা আলাদা ঘর ছিল যে ঘরে আমি থাকতাম, ওই ঘরে আমি তখন ঘুমায় যাই। ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে জানালার পাশে এসে কে যেন আমাকে ডাকতেছে। তো হঠাৎ করে ঘুমটা ভাঙে, জানালা খুলি, খাওয়ার পর দেখি যে নাফিজা খালা জানালার সামনে দাঁড়িয়ে আছে। আমি বললাম কী ব্যাপার খালা, এত রাতের বেলায় আপনি এখানে? পরে বলতেছে তোমারে আজকে দুপুরবেলা নিজম কিছু বলে নাই? অন্য হঠাৎ করে মনে হয়েছে হাইরে নিজম তো আমারে বলছিল 8টা বাজে ওদের ঘরে যাওয়ার জন্য। আমি বলি হ্যাঁ খালা, নিজম তো আমারে বলছিল 8টা বাজে আপনার সাথে দেখা করার জন্য, আপনাদের ঘরে যাওয়ার জন্য। তো উনি আমার বলে তুই আসলি না যে? আমি বলি খালা আমি তো দোকানে গেছিলাম, ভুলে গেছিলাম, মনে ছিল না। পরে আমার বলে আয় আমগো ঘরে আয়। তো আমি বললাম এত রাতে? বলে সমস্যা নাই তুই আয়। এরপরে আমি ঘর থেকে বেরোলাম, ওনাদের ঘরে গেলাম। যাওয়ার পরে দেখি যে বিভিন্ন ধরনের পিঠা দিয়ে, অনেক ভাজা পিঠা আছে যেটা সেমাইয়ের সাথে খাওয়া হয়, আপনারা তো অনেকেই জানেন। ওই ভাজা পিঠা তারপরে সেমাই রান্না করে উনি একদম আমার সামনে পরিবেশন করে রাখছে। মানে আমি অবাক হয়ে গেলাম, বললাম যে খালা এসব কি? পরে বলা আইরে তোর মায়ের কাছে একটু পিঠা খাওয়ার জন্য যে অপমান হইলি, একটু সেমাই খাওয়ার জন্য, তাই তোর মুখের ডেমে তাকাইতে আমার খুব পরাণ পড়ছে। আমার তো কোনো ছেলে নাই, আমার একটাই মেয়ে, আল্লাহ তো আমার কোনো ছেলে সন্তান দিল না, এবং ওর বাবাও নাই, মানে নিজমের বাবাও মারা গেছে। তা আমাকে বলে তুই তো আমার কাছে আমার নিজের সন্তানের মতোই, নে বাবা তোর জন্য রান্না করছি তুই খা। আমি সেমাইগুলো দেখার পরে তখন নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। মানে পাশের ঘরের একটা খালা আমার এত ভালোবাসে যে নিজে রাতের বেলায় সেমাই রান্না করে আমার ডাইকে নিয়ে খাওয়াইতে আছে, অথচ যেই মা 10 মাস 10 দিন আমাকে পেটে ধরছে, সেই মা সেমাইটা পালাই দেওয়ার পরে কখনোই ঘরে আইসাও জিজ্ঞেস করে নাই যে সকালবেলা তো ভাড়া সেমাইটুকুন আমি রাস্তায় ফেলে দিলাম, তোরা খাইতে দিলাম না, এখন সেমাই রান্না করছি তুই আয় সেমাইটা খেয়ে যা। একটাবার আমাকে আমার মা ডাকও দিল না। মানে আমি আর কি বলবো, আমার আসলে বলার মতো কোনো ভাষা নেই। মায়ের কাছে আমি কখনো এইটুকুন ভালোবাসা পাই নাই। দুঃখ কষ্ট যন্ত্রণা হতাশা ছাড়া আমার মা আমাকে আর কোনো কিছুই দিতে পারে নাই। যেই হোক, পরে ওই খালার কাছে গিয়ে আমি তখন সেমাইটা খাই, খুব ভালো লাগে। রাতের বেলায় আমি তখন চলে আসি, ঘরে আসি এবং ঘরে এসে ঘুমাই। এরপর থেকে এই খালা প্রতিনিয়তই যখনই রান্নাবান্না করতো, ধরেন ভালো কোনো রান্না হয়েছে ঘরে, আমাকে ডাক দিত যে এই শাহিদায় খাইয়া যা। আমি তখন গোপনে গোপনে গিয়ে ওনার ঘরে খাবার খাইতাম। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন কাটতে কাটতে একটা বিষয় আমার মা বুঝে যায় যে আমি ওই নাফিজা খালার ঘরে যাচ্ছি এবং ওনার ঘরে গিয়ে আমি এটা ওইটা খাচ্ছি, খাবার খাচ্ছি। এটা আম্মা বুঝে যাওয়ার পরে একদিন আম্মা আমারে এই বয়সে, অনেক বড় কিন্তু তখন, ওই বয়সে একদিন মা আমাকে মারতে শুরু করে। মানে ওই সময় আর নিতে পারি নাই ভাই, অতদিন পর্যন্ত যদিও নিছিলাম বা সহ্য করছিলাম, সেদিন কেন যেন আমি সহ্য করতে পারি নাই, না পাই না আমি আমার মায়ের একটা ধাক্কা দিয়ে ফেলি। তো ইচ্ছা করে দিই না, মানে ধাক্কাটা লেগে যায়, এবং লেগে যাওয়ার পরে ওইখান থেকে মা আবারও আমার মারতে আসে। পরে আমি মায়ের সাথে খুব রাগ করি, ওইটা রাতের বেলায় ছিল, সন্ধ্যার পরে। পরে আমি বলি যে তুমি এত খারাপ কেন? আমার বাবা থাকতে তুমি অলি মামার সাথে অবৈধ সম্পর্ক করতা, অলি মামার অবৈধ সন্তান পেটে নিছো। মানে আমার মায়ের যে অতীত ছিল, আমি সমস্ত অতীতগুলো তখন চিৎকার করে সবার সামনে বলতেছিলাম। আর গ্রামের বাড়িতে খেয়াল করে দেখবেন যে একটা বাড়িতে ঝগড়া লাগলে পাশের সমস্ত বাড়ির মানুষ কিন্তু চলে আসে। এটা শহরের দিকে না হলেও গ্রামে কিন্তু হয়। সবাই তখন চলে আসছে, সবাই তখন চারপাশে দাঁড়িয়ে তামাশা দেখতেছে যে আমি আর মা ঝগড়া লাগছি, সবাই দেখতেছে। তাহলে আমি মারে খুব গালাগালি করতেছি যে এটা। এক পর্যায়ে আমার ছোট ভাই মানে আসিফ আরিফ তো একদম ছোট, আসিফ একটু বড়। আসিফ তখন আসে, আমার বাবা তখন আসে, সৎ বাবা। সেই 2 বাপ বেটা মিলে আমাকে তখন গাছের সাথে বেঁধে ফেলে। মানে গাছের সাথে বাঁধে যে এই বাইদা আমাকে মারতে শুরু করে, মানে গরুর মতো আমার পিটায়। এমনভাবে আমার মারে, ওই পাশের ঘরে নাফিজা খালা আসে, ওনার মেয়ে নিজম আসে, বা বাড়ির অন্য মানুষগুলো এসে আমাকে ছুড়েতে চেষ্টা করে, কিন্তু তারা আমারে ছাড়ে না। ওইখানে মায়ের আমাকে অজ্ঞান করে ফেলে। এই যে আমাকে এইভাবে মারতেছে, আমার গায়ে হাত তুলতেছে, আমার মাও কিন্তু একটাবার দৌড়ে আসতেছে না যে যত যাই হোক আমারই তো সন্তান, ওরে মারিস না বা ওরে ছাইড়ে দে। আমার মাও কিন্তু আসে নাই। এক পর্যায়ে আমাকে তখন হসপিটালে ভর্তি করানো হয়, নিয়ে হসপিটালে ভর্তি করায়, এবং আমি 2 দিন টানা হসপিটালে ভর্তি ছিলাম। তাহলে বুঝেন যে কী পরিমাণের মারা মারছে। 2 দিন হসপিটালে ভর্তি থাকার পরে আমি তখন আর বাড়িতে আসলাম না এসে আমি তখন রংপুর শহরের দিকে এক লোকের সাথে আমি কথা বলছিলাম। রংপুর শহরের পাশে ওই লোকের গরুর খামার আছে।
তো ওনার সাথে কথা হয়েছে, এর আগে আমার কথা হয়েছে, আমি এর আগে ওনার কাছে চলে যেতাম, আমি ওনার কাছে চলে যেতাম, ওনার সাথে কথাবার্তা বলছিলাম। তো এখন আবার ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে, আমি ওনার কাছে চলে যাব। তো আমি ওই হসপিটাল থেকে তখন আর বাড়িতে আসি না, বাড়িতে না আইসা ওই লোকের বাড়িতে চলে গেছি। ওই লোকের বাড়িতে গিয়ে ওইখানে মাসটিয়া চাকরি করতেছি। ওইখানে মাসটিয়া চাকরি করতেছি বলে আমার তো টাকার দরকার নাই, পেটে ভাতে সময় কাটাইতেছে আর কি। ওইখানে গেছি, ওইখানে কাজ করি, এবং ওই লোকটা আমাকে মাস শেষে বেতনও দিত, আমাকে খুব ভালোভাবে নিজের সন্তানের মতো আমাকে আদর যত্ন করতো, ভালোবাসতো। ওনার কাছে আমি কখনো অবহেলা, অনাজ্ঞা এগুলো পাই নাই, খুব বেশি আদর সমাদর করতো, ভালোবাসতো। তো ওনার এখানে থাইকে আমি কাজ করতেছি, আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে কাটতেছে। প্রায় 6 মাসের মতো ওইখানে কাজকাম করি। 6 মাস কাজকাম করার পরে 6 মাস পরে একদিন হঠাৎ করে আমাদের এলাকার একটা লোকের সাথে, আমাদের ওই রংপুর শহরে আমার ওই লোকের সাথে দেখা হয়। তো দেখা হওয়ার পরে ও আমারে বলে, কি তুই তো এলাকাতে গেলি না, তোর সৎ ভাই আর তোর বাপে তোরে মারলো, হসপিটাল থেকে তুই কই চলে গেছিস? আমি তখন বললাম যে অমুক জায়গায় চাকরি করি, ভালো আছি। পরে আমারে বলতেছে, হাই রে তুই তো গেলি না, তোদের এলাকাতে তো অনেক সমস্যা হয়ে গেছে, অনেক ঝামেলা হয়েছে। আমি তখন বললাম যে অনেক সমস্যা, অনেক ঝামেলা মানে? বলে ওই যে তোর ছোটো ভাই আসিফ আছে না? আমি বলি হ্যাঁ। বলে আসিফ নিজুমের সর্বনাশ করে দিছে। আমি তখন বললাম নিজুমের সর্বনাশ করছে মানে কি করছে? বলে নিজুমরে ঘর থেকে জোর করে নিয়ে দর্শন করছে, এবং দর্শন করার পরে এটা নিয়ে অনেক ঝামেলা গেছে। ঝামেলা যাওয়ার পরে উল্টা চেয়ারম্যান মেম্বার সবাই তোর বাপের পক্ষ নিয়া, মানে তোর ওই সৎ বাবা অলির পক্ষ নিয়া এই নিজুম এবং নিজুমের মায়ের অত্যাচার অবিচার করে গ্রাম থেকে বের করে দিছে। মানে আমি তখন ওর কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি জাস্ট ওর মুখ থেকেই শোনা, আমি তো আর যাইও নাই বা জানিও না, কিন্তু শুনলাম এই নিজুমরে এবং নিজুমের মারে নাকি বাড়ি থেকে বের করে দিছে, মানে ওই বাড়ি থেকে বের করে দিছে। তারা কী দোষ ধরে বা কী ওইটা তো আমি জানি না। বিষয়টা জানার পরে আমার তখন এই খালার জন্য, মানে নাফিজা খালার জন্য অনেক মন খারাপ লাগতেছে, এবং নিজুমের জন্য অনেক মন খারাপ লাগতেছে। আমার মা কখনো আমাকে এতটা ভালোবাসে নাই আমি যতটা ভালোবাসা নাফিজা খালার কাছে পাইছি। তো ওনাদেরকে এভাবে পিঠে গ্রাম থেকে বের করে দিল, কি অপরাধ এটা তো আর আমি জানি না। পরে আমি তখন করলাম কি, এই বিষয়টা নিয়ে পরে আমাদের এলাকার যে মেম্বার ছিল, মেম্বারের সাথে আমার মোটামুটি আবার একটু ভালো সম্পর্ক আছে। অনেক মাস পরে আমি তখন মেম্বারের নাম্বারটা জোগাড় করি, একজনের কাছ থেকে মেম্বারের নাম্বারটা নিয়ে আমি মেম্বারে ফোন করে আমি তখন পরিচয় দিই মেম্বার, আমি শাহেদ আলী। পরে আমারে বলতেছে, তুই আসলি কেন, মানে তুই কই আসস, এটা আমারে বলে, তুই গ্রামে নাই কেন? আমি বললাম যে এমন ঘটনা, আমি তোমার জায়গায় থেকে কাজ করি, তাই আপনার সাথে আমার সম্পর্ক অনেক ভালো ছিল, মাঠে ঘাটে একসাথে আমি আপনার সাথে কাজ করতাম, দুজনের মাঝে সম্পর্ক অনেক ভালো, আপনি হয়তো মেম্বার হয়েছেন, তো আপনি একটা কথা জিজ্ঞেস করি, যদি পারেন আমার কাছে একটু সত্যটা বলবেন। পরে আমারে বলে, সমস্যা নেই তো, কী কথা বল। আমি বললাম যে নিজুমের মারে আর নিজুমরে এইভাবে গ্রাম থেকে মাইরা বের করে দিল আমার বাপে আর আমার ছোটো ভাই নাকি নিজুমরে দর্শনও করছে, এটারও কোনো বিচার করলেন না, এরপরে আবার এদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। মেম্বার সাহেব তখন আমার বলতেছে, আরে না, তোর ছোটো ভাই দর্শন করছে না কি করছে ওইটা তো আমরা জানি না, এবং ওই বিষয়ে কোনো কথাও হয় না, আমাদের কাছে কেউ কোনো বিচারও দেয় নাই, কিন্তু ওদের যে জায়গাটা ছিল ওই জায়গাটা, মানে নিজুমের মায়ের জায়গা ছিল কম আর কি, মানে ওদের জায়গাটা বেশি না, অল্প একটু জায়গা। তো বলে ওই জায়গাটা নাকি রাস্তার ভিতরে পড়ে গেছে, এবং রাস্তার ভিতরে পড়ে যাওয়ার কারণে ওদের যে বসত ছিল, ওই রাস্তা বানানোর সময় ওদের বসতটা নষ্ট হয়ে গেছে, মানে বসতি নাই, এবং বসতি না থাকার কারণে নিজুম এবং নিজুমের মাকে গ্রাম থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, মানে যেহেতু ওদের বসত নাই, থাকার জায়গা নষ্ট হয়ে গেছে। তো ওই জায়গা থেকে নিজুমের মা নাকি তার নানার বাড়িতে চলে গেছে, মানে নিজুমের নানার বাড়িতে চলে গেছে। এটা মেম্বার আমাকে বললো, মেম্বার আমাকে একদম সহজ বাংলায় সুন্দর করে বুঝিয়ে বললো। তার আমি তখন মেম্বারে জিজ্ঞেস করলাম যে মেম্বার নিজুমের নানার বাড়ি কোথায়, আমার একটু বলেন। পরে উনি আমার ঠিকানা দিল। এই ঠিকানা অনুযায়ী 3 দিন পরে আমি তখন নিজুমদের নানার বাড়িতে গেলাম, মানে নিজুমের নানার বাড়িতে। ওইখানে যাওয়ার পরে খালারে দেখলাম, খালা আমাকে দেখে তো একদম জড়াই ধরে চিৎকার করে কাঁদতেছে যে বাবা তুই কই গেলি, তোর কত খোঁজা খুঁজছে, তোর কত অনুসন্ধান করছে, তোরা পাই নাই, তুই কোথায় হারাই গেলি, তোর কী হয়েছে? আমি তখন বললাম, খালাম্মা এই পরিবারে আর থাকতে চাই না, আমাকে তো আর কম জ্বালেন, আমার মা সৎ ভাই বাবা মিলে সহ্য করতে পারি নাই, তাই বাড়ি থেকে চলে গেছি। আমি এখন অমুক জায়গায় আছি, অমুক জায়গায় গরুর ফার্মে কাজ করি, ভালোই আছি। পরে তার মুখ থেকে শুনতে পারলাম যে আমার এই নিজুমরে নাকি জোর করে সন্ধ্যার সময় বাড়ি থেকে উঠে নিয়ে গেছে আরিফ এবং আমাদের গ্রামের আরও কয়েকজন ছেলে। উঠে নিয়ে গিয়ে নিজুমের দর্শন করছে, নিজুমের ক্ষতি করছে, করে প্রায় 10টা-11টার দিকে নাকি নিজুমরে ওরা নাকি ফালাই দিয়ে চলে গেছে বাঁশ বাগানের ওই দিকে। তো ওইখান থেকে নাকি নিজুম হাত বাঁধা ছিল, ওইখান থেকে কোনোরকম বাড়িতে আসছে, এবং বাড়িতে আসার পরে নিজুম তখন বিচার দিছে, মানে আমার আব্বার কাছে, মানে আলী মামার কাছে নাকি বিচার দিছে নিজুমের আম্মা, যে আপনার ছেলে এটা করছে। পরে উনি নাকি বলছে যে ঠিক আছে, সকালবেলা উনি এটা একটা বিচার করবে, এবং বিচার করবে প্রয়োজনে ওই আসিফের কাছে নিজুমকে বিয়ে দিবে, নিজুমকে বিয়ে করাবে।
এইটা নাকি উনি বলছে। বলার পরে এরপরে সকালবেলা নাকি আমার আলী মামা কোথায় কোথায় কার কার কাছে গেছে, অলি মামা কার কার কাছে গিয়ে মোটামুটি এটা নিয়ে সবাইরে টাকা পয়সা খাওয়াইয়া সবাই সবাই হাতে নিয়ে ফেলছে। এবং হাতে নিয়ে এর পরের দিনে নাকি রাস্তার কাজটা নাকি আরও 10-15 দিন পরে হওয়ার কথা ছিল আর কি। তাই আমার আব্বা কাকে টাকা দিছে কী করছে, এর পরের দিনে রাস্তা মাপার জন্য লোক চলে আসছে। এবং রাস্তা মাপার জন্য লোক আইসা তখন এই নিজুমের বাড়ির ভিতরে রাস্তা পুরোটা পড়ে গেছে, যে ওদের বাড়ি ভাঙতে হবে, ওদের বাড়ির মধ্যে রাস্তা পড়ছে। এখন একে তো গতকালকে রাতের বেলা নিজুমের সাথে এরকম একটা ঘটনা ঘটছে, নিজুমের আম্মা কি এটা নিয়ে দরবার চাইবে মানুষের কাছে, নাকি ওনার যে এখন ঘর ভাঙা পড়তেছে উনি এটা করবে? তাই উনি আর মেয়ের বিচার নাকি চাইতে পারলো না। মেয়ের বিচার না চাইয়া তখন নিজের জায়গা রক্ষা করার জন্য এই জায়গায় ওই জায়গায় দৌড়াইতে দৌড়াইতে একটা পর্যায়ে জায়গাটাও রক্ষা করতে পারলো না। ওনার বাড়ির প্রায় পুরোটা জায়গায় রাস্তার মধ্যে পড়ে গেছে। এটা নাকি যে আমিন ছিল, আমিনে নাকি জায়গা মাপছে, মাইপা নাকি বলছে যে ওদের বাড়ির মধ্যে রাস্তা পড়ছে, যার জন্য বাড়িটা ভাঙা পড়ছে এবং উনি ওনার বাপের বাড়িতে চলে আসছে। তখন আমি বললাম যে খালা, এটা কোনো কথা হইলো? আপনাদেরকে এইভাবে বিতাড়িত করে দিল? তা আমার তো মনে হয় না, রাস্তা তো এদিকে আসার কথা না, রাস্তা তো অন্য দিকে যাওয়ার কথা, আপনাদের বাড়ির দিকে তো আসার কথা না। উনি বলে এটা আমিও জানি, কিন্তু এটা আমি কাকে বোঝাবো, এটা আমি বলবো কাকে? কাউকে বলার মতো বোঝার মতো ক্ষমতা তো আমার নাই। তোর বাবা পুরো এলাকার লোকজনরা হাতে নিয়ে সবাই টাকা টুকা এমনভাবে খাওয়াইছে, প্রত্যেকটা মানুষ তোর আব্বার কথায় উঠে আর বসে। তোর ওই বাপের কথা ছাড়া মানুষ মনে হয় লিপ্টি নেওয়া যায় না, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো যার জন্য আমি আর বিচার পাইলাম না। তো যাই হোক, আমার ভিতর তখন মনে হলো যে এই যে ঘটনাটা ঘটাইলো অলি, আমার আব্বা সৎ বাবা, তিনি যে এই কারবারটা করলো, কিন্তু এতে তো নাফিসার মায়ের সম্পত্তি তো আছে। নাফিসার বাবা মারা গেছে, কিন্তু তার বাবার জায়গা আছে, এই পুরো ভিটাটাই আছে, যদিও তাদের জমি নাই, কোনো ফসলি জমি নেই, কিন্তু ভিটাটা এটা কিন্তু রাস্তার মধ্যে পড়ে না আমার মতে। তা আমি যার এখানে কাজ করি উনি আবার মোটামুটি একটু ওকালতি লাইনে আছে, ওকালতি পাস করার মতো এরকম আর কি। উনি উকিল আর কি, উকিল নাকি কি জানি না, কিন্তু একজন বড় উকিলের সাথে থাকে। এটা আমি ওনাকে দেখতে পাই। পরের দিন আমি ওনার কাছে গিয়া কথাগুলো বললাম যে দেখেন এই ঘটনা, এখন এটা আসলে কতটুকু বাস্তব বা এটা কি। উনি পরে আমার বললো যে একটা কাজ করো, ওই নাফিজা খালারে বলো তাদের যে জায়গা আছে ওই জায়গার দলিলটা আমাকে দেওয়ার জন্য। জায়গার দলিল আর খতিয়ানটা দিলে আমি খতিয়ান 60 মিলে দেখবো যে আসলে রাস্তাটা এই দিক দিয়ে গেছে কিনা, বা এটা তাদের বাড়ির উপরে রাস্তা কিনা, এটা আমি দেখব। তো এই কথা বলার পরে আমি তখন কী করলাম, আবারও আসলাম, আইসা নাফিজা খালার কাছ থেকে ওনার ওই বাড়ির দলিলটা নিছি, বাড়ির দলিলটা এবং যে খতিয়ানটা আছে, যে ম্যাপটা আছে, এই সমস্ত কিছু নিয়ে আমি তখন আমার উকিল সাহেবের কাছে দিলাম, যে উকিলের বাড়িতে আমি কাজ করি ওনার কাছে দিলাম। উনি তখন 3 দিন পরে আমার হঠাৎ করে বললো যে আরে এই শাহেদ, এটা তো ওই মহিলাটার উপর একটা অন্যায় করা হয়েছে, এটা তো এই জায়গাটা তো মূলত ওই মহিলার না, এই রাস্তাটা তো আসলে এদিক দিয়ে না, রাস্তাটা অন্য, সার্টে নাকি ম্যাপে আছে জায়গা অন্য জায়গায়, কিন্তু চেয়ারম্যান মেম্বারের টাকা খাওয়া আমার বাবা রাস্তাটা ওই নিজমদের বাড়ির উপর দিয়েই করছে। এটা আমার বাবা করছে সবাইকে টাকা খাওয়াইয়া, কিন্তু রাস্তা কিন্তু এখানে না, রাস্তা যাবে অন্য জায়গা দিয়ে, আমাদের জায়গা দিয়ে, আমাদের যে ফসলি জমি আছে ওইখান দিয়ে রাস্তা যাওয়ার কথা, রাস্তাটা ঘুরেয়া পুরোটা নিজমদের বাড়ির ওইদিকে ফালাইছে। পরে আমি উকিল সাহেবের সাথে কথা বললাম যে এটা যে করলো এখন কি করা যায়, আপনি আমাকে একটা বুদ্ধি দেন। উনি আমাকে বলে মামলা করতে হবে, রাস্তা যেহেতু বানায় ফেলছে এখন তো আর রাস্তা ভাঙতে হবে, তুমি তো আর রাস্তা ভাঙতে পারবে না, তো সরকারি রাস্তা, তাই গিয়ে থানায় মামলা করো, এই নাফিজা যে আছে তারা নিয়ে মামলা করো। আমি বললাম যে তারা তো গরিব মানুষ, তারা তো টাকা পয়সা নেই, মামলা মোকদ্দমা মানেই তো টাকা। উনি বলতেছে যে এটা কিছুই হবে না, মামলা করো, মামলা করতে বেশি টাকা পয়সা লাগবে না, এটা নিয়ে মামলা করলে তোমরা রায় পেয়ে যাবা, যেহেতু মনে করো তোমাদের কাগজপত্র দলিল সার্ট সব কিছু ঠিক আছে। তো এরপরও উকিল আমারে বললো যে ঠিক আছে আমি সহ যাবো আগামী দিন, তুমি বলো যে মহিলাকে থানায় আসতে। পরে আমি নিজমের আম্মার কাছে ফোন করে বলি যে খালা এই ঘটনা, তা উনি আমার বলে যে ঠিক আছে আমি যাব। এরপরের দিন নিজমের মা, আমি এবং আমার যেই আমার যেই আছে, আমার যে মালিক আছে ওই ফার্মের মালিক, উনি তখন আমরা সবাই মিলে থানায় যাই। থানায় গেলে পরে ইনি তখন ওসি সাহেবকে বিষয়টা সব কিছু বুঝিয়ে বলার পরে ওসি সাহেব এসেই আমাদের এলাকার মেম্বারে প্রথমে ধরে, মেম্বারকে ধরে নিয়ে যায় এবং এই রাস্তা যারা বানাইছে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যত লোক আছে সমস্ত লোককে উনি তখন খুঁজতেছে। প্রায় 3 দিনের মধ্যে রাস্তা ভাঙা, যিনি ইঞ্জিনিয়ার ছিল যারা আন্ডারে কাজ আসছে, সেই রাস্তা ভাঙা ওদের বাড়ি ঠিক করে দিয়া অন্যখানে তখন রাস্তা বানাইছে, অন্য জায়গায় তখন রাস্তা বানাইছে। রাস্তা বানানোর পরে ওনাদের বাড়িটা পুরোই ছেড়ে দিছে এই মামলা রায় আসার পরে। তো মামলা রায় আসতে যদিও অনেকটা সময় লাগছে এবং কিছু টাকা পয়সারও দরকার হয়েছে। তো আমার কাছে কিছু টাকা ছিল, আমি ওই টাকা এবং নাফিজা খালাম্মারও কিছু টাকা আছে, ওনার টাকা, এবং আমার যে উকিল ছিল উকিলও আমাদেরকে ফ্রিতে মামলাটা লড়ছে আর কি, উনিও টাকা নেয়নি, উনিও ফ্রিতে মামলা লড়ছে। তো যার কারণে আমরা তখন ওই জায়গাটা ফিরে পাই। তো
তো উকিল সাহেব আমাদেরকে একটা কথা বলে দিল, নাফিজার আম্মাকে বলল যে দেখেন, আপনার যেহেতু কোনো ছেলে সন্তান নাই, আপনি ওইখানে গিয়ে থাকেন না, কারণ ওইখানে থাকলে আপনি বিপদে পড়বেন, কারণ তারা সবাই মিলে মোটামুটি আপনার উপরে খুবই রেগে আছে, এবং আপনার মেয়েটার তো একটা সময় নিয়ে এরকম একটা ক্ষতি করছে, ভবিষ্যতে দেখা যায় আপনার যদি পায় আপনাকে মেরে ফেলবে। যেহেতু আপনার কোনো সন্তানাদি নাই, আপনি আর ওইদিকে যাইয়েন না, আপনার ওই গ্রামে যাইয়েন না, প্রয়োজনে জায়গাটা বিক্রি করে দিয়ে আপনি অন্য কোথাও জায়গা নিয়ে আনেন, ওই জায়গাতে আপনি যাইয়েন না। তো উনি তখন বলে যে এটা আমার স্বামীর ভিটা, আমার স্বামীর কবর এখানে, তাই এটা কী ধরনের কথা বলেন যে আমি ওই জায়গায় যাব না, আমি ওই জায়গায় না গিয়ে কীভাবে থাকবো, আমার স্বামীর কবর, এরপরে ওইখানে আমার স্বামী শুয়ে আছে, আমার ভিটা ওইটা, আমি কেন যাব না। পরে বলে যে আপনি যদি যান আপনার ক্ষতি হবে, কারণ গোপন সূত্রে আমরা যেরকম নিউজ পাইছি, যেমন আলী বলতে যে লোকটা আছে, ওই লোকটাও খারাপ, এবং তার যে 2 সন্তান আছে আরিফ এবং আসিফ, তারাও খুব খারাপ, তারা একটা সময় আপনার ক্ষতি করবে, আপনাকে ধ্বংস করে দিবে। তো এটা আপনি কখনোই করেন না, আপনি এটা করবেন না। এই কথা হচ্ছে ওনাকে বলা হয়, আমার নাফিজা খালাকে বলার পরে নাফিজা খালা তখন বলতেছে একটা কাজ করো, জায়গাটা দিলে আমরা বেচে দিব। আমার সাথে আলোচনা করে যে কি করা যায় শাহেদ আলী, আমি জায়গাটা নিলে বেচে দিই। আমি বললাম হ্যাঁ, তাহলে জায়গাটা বিক্রি করে ফেলেন। জায়গাটা বিক্রি করে, জায়গা কিন্তু অনেক বড়, অনেক বড় জায়গা। তো আমি বললাম যে জায়গাটা বিক্রি করে এরপরে দেখা যাক কী হয়। পরে লোক খুঁজতেছি এরই মাঝে আমার যেই বাবা আছে, অলি বাবা, যিনি আমার সৎ বাবা, তিনি তখন বললো জায়গা তিনি কিনবে, তিনি জায়গা কিনবে। আমার কথা হচ্ছে আমি তিনার কাছে জায়গা বিক্রি করব না, আমি তার কাছে জায়গা বিক্রি করব না, আমি অন্য কোথাও বিক্রি করব। এরপর আমি পার্শ্ববর্তী একটা লোকের কাছে জায়গাটা বিক্রি করলাম, ওনার কাছে বিক্রি করলাম না। তো এই কারণে আমার মাও আমার উপরে খুব রাগ, আমি কেন আমার বাবার কাছে জায়গা বিক্রি করলাম না, তিনি আমার উপরে খুব রাগ। তো আমার মা আমার উপর রাগ করুক আর যাই করুক, এতে আমার কিছু যায় আসে না, কারণ মায়ের কাছ থেকে তো আমি কখনোই কোনো কিছু পাই নাই। সুতরাং মায়ের রাগ আর ভালোতে আমার কি। দেন আমি তখন পাশের বাড়িতে জায়গাটা বিক্রি করছি, তা মোটামুটি প্রায় 3 লাখ টাকার কাছাকাছি, 3 থেকে 4 লাখ টাকা হবে জায়গাটা বিক্রি করছি, টোটাল 4 লাখ টাকা আসছে। তো বিক্রি করার পরে এখন নাফিজা খালা আমার বলতেছে যে 4 লাখ টাকা যে জায়গা বিক্রি করলাম, এখন আমার মেয়েটার তো কোনো গতি নেই, এবং আমার এই মেয়েটার বিয়ে শাদী দিতে হবে, এবং কি করা যায়, এই টাকাটা দিয়ে আমরা কি করব। এই কথার মাঝেই নাফিজা খালা আমার এক বোন আছে, ওনার বড়ই হবে সম্পর্কে, এটা হচ্ছে নিজুমের খালা, বড় খালা। নিজুমের বড় খালা তখন হঠাৎ করে নাফিজা খালারে বলতেছে যে এই যে শাহেদ আলী ছেলেটা আছে, তার তো মাথার উপর আসমান নাই, পায়ের নিচে মাটি নাই, ছেলেটা তো একেবারেই এতিম, মা থেকেও নাই, আর বাপ তো অনেক আগেই মারা গেছে। তো এই ছেলেটা তোর কাছে নিজের সন্তানের মতো আজকে এতটা দিন তোর সাথে ফাইটিং করে আসতেছে, যুদ্ধ করে আসতেছে, এর চেয়েও ভালো ছেলে তুই আর কোথায় পাবি, এর চেয়েও ভালো ছেলে তো তুই চিরুনি অভিযান চালিয়েও পাবি না। একটা কাজ কর, এই ছেলেটার কাছে তোর মেয়েটারে বিয়ে দে, এই ছেলের কাছে তোর মেয়েটারে বিয়ে দে, এবং যেই টাকাগুলো আছে ওই টাকাগুলো দিয়ে ওই ছেলেটাকে একটা লাইন ধরাই দে, ছেলেটা কিছু টাকা ইনকাম করুক এবং তোর নিজের সন্তানের মতো দেখবে। এই কথা উনি তখন বলতেছে। আমার কিন্তু নিজমের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো প্রেম ভালোবাসা নাই, পেটে ভাত নাই, ভালোবাসার স্বপ্ন দেখবো কখন, ভালোবাসার স্বপ্ন দেখার তো টাইমই নেই। তো এই অবস্থার ভিতরে তখন তারা মিলে সিদ্ধান্ত নিল যে তারা নিজমের আমার কাছে বিয়ে দিবে, এবং আমাকে নিজমের কাছে বিয়ে দেওয়ার পরে নিজমের মায়ের যে টাকাটা আছে ওই টাকাটা আমাকে দিয়ে দিবে, আমি ওই টাকা দিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করবো বা নিজের পায়ে দাঁড়াবো। তাই এটা আমারে বললো। আমার তো আসলে নিজুমকে ভালো লাগে না লাগে, নিজুম কিন্তু অনেক সুন্দর, পছন্দ করার মতো একটা মেয়ে, কিন্তু আমার তো মাঝে কোনো রকম কোনো কিছু প্রথম থেকেই ছিল না, কাউকে ভালোবাসা, তার সাথে সম্পর্ক করা, এইসব বিষয়টা আমার কোনোভাবে আমার মাথায় ছিল না। তো এরপরে যখন নিজমের আম্মা এরকম করে বলার পরে আমি তখন রাজি হইলাম আর কি। রাজি হইলাম বলতে আমার তো গার্ডিয়ান কেউই নেই, আমি তো আমার গার্ডিয়ান। পরে আমি রাজি হইলাম। রাজি হওয়ার পরে তিনি তখন কী করলো, পারিবারিকভাবে একটা বিয়ের আয়োজন করলো, এবং তার নানুবাড়ির মানুষজনে, তার নানুবাড়ি কিন্তু আমাদের গ্রামের পাশাপাশি গ্রাম, আমাদের পার্শ্ববর্তী গ্রাম। তা বিয়ের দিন, যেদিন বিয়ে হবে ওই দিন আমার মা আসছে, বিয়ের দিন দিনের বেলা আমার মা আসছে। আমি কিন্তু আমার বাবা মা কাউকেই দাওয়াত করি নাই বা কাউকে জানাইও নাই, ছোটো ভাই ছিল, সৎ ভাই ছিল, ওদেরকেও জানাই নাই, আমাদের গ্রামের কাউরই আমি বলি নাই। এটা সম্পূর্ণ নিজমের মা নিজের মতো করে, উনি ওনার যে আত্মীয় স্বজন আছে তাদেরকে ধরে উনি নিজের মতো করে তখন আমাকে বিয়েটা দিল আর কি, আমার সাথে বিয়েটা করাইলো। উনি কাউকে এই বিষয়টা জানায় নাই। এরপরে এই কথা মতো আমার সাথে তখন হলো নিজমের বিয়েটা হইল। বিয়ের দিন আমার মা আসছে, মা খুব ঝামেলা করতেছে যে হ্যাঁ আমার পোলা বিয়ে করা আমি জানি না, এটা ওইটা মিলে মা খুব ঝামেলা করলো, প্রচণ্ড রকমের ঝামেলার চেষ্টা করলো। বাট আমি তখন ওইখানে বাধা দিলাম, আমি তাদের থেকে বাধা দিলাম যে বিয়ে করছি আমি আমার ইচ্ছায়, আমি সম্পূর্ণ আমার ইচ্ছে বিয়ে করছি, এখানে আমাকে বাধা দেওয়ার কেউ নেই বা আমি কারো কথায় চলিও না। এরকম করে আমি আর আম্মার সাথে খারাপ ব্যবহারই করি, একটু মোটামুটি খারাপ ব্যবহার না করলে আমরা এখান থেকে যাইতো না। তো খারাপ ব্যবহার করার পরে আম্মু তখন এখান থেকে চলে যায়।
নিজমের সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমি তখনই আমার ওই মালিকের বাড়ি থেকে চলে আসি, যার এখানে গরু ফার্মায় কাজ করতাম, ওইখান থেকে চলে আসি। তখন আমি নিজমদের বাড়িতেই থাকতেছি। তো এটা একরকম আসলে নানা শ্বশুর বাড়িতে থাকা, অ্যান্ড বিষয়টাও ভালো লাগে না, খারাপ লাগে। এই মানে একজন পুরুষ মানুষ কীভাবে ঘর জামাই থাকে, এটা তো আসলে ভালো দেখায় না। দেন এরপরও নিজমদের বাড়িতে পড়ে আসছি, ওইখানে থাইকা মানে নানার বাড়িতে থাইকা কাজবাজ করতেছি। এমন করতে করতে নিজমের আম্মা মানে নাফিজা খালা তখন ওদের আবার একটা লোকের সাথে কথা বলে যে কি করা যায়, শাহেদ আলীকে কী করা যায়, এখন ওর তো কোনো ব্যবসা বাণিজ্য নেই, আমার কাছে এই টাকাগুলো আছে, এগুলো দিয়ে কোনো কিছু করা যায় কিনা। পরে উনি সিদ্ধান্ত দিল নিজমের আম্মাকে যে একটা কাজ করেন, ছেলেটারে বিদেশ পাঠিয়ে দেন। ছেলেটারে বিদেশ পাঠিয়ে দেন এবং বিদেশ পাঠাইলে মোটামুটি ছেলেটা ভালো থাকবে। একটা কাজ করেন, বিদেশে পাঠিয়ে দেন। এবং ওইটা মানে নিজমের মা বলে, নিজমের মাকে ওই লোকটা বলে। বলার পরে তিনি তখন নিজমের আম্মা তখন আমার জিজ্ঞেস করে যে শাহেদ আলী তুই কী বলস, তুই কী করবি, এমনি এমনি বিদেশ চলে যাবি? আমি তখন চিন্তা করলাম যে ওই সময় কিন্তু মোটামুটি বিদেশে অনেক মানুষ যাচ্ছে এবং বিদেশে গিয়ে ভালো টাকা ইনকাম করতেছে। যারাই বিদেশে যাচ্ছে তারাই জায়গা সম্পত্তি কিনতেছে, বিল্ডিং বানাইতেছে এবং বাড়িতে এসে বাবুর মতো করে গায়ে স্যান্ড মেখে মোটরসাইকেল দিয়ে ঘুরতেছে। মানে বিদেশের জীবনটা আমার কাছে মনে হয়, বিদেশ গেলেই মনে হয় টাকা ছাড়া কোনো কথা নেই। আমি গেলেই মনে হয় কয়েক কোটি টাকার মালিক হয়ে যাব। তখন আমি আমার শাশুড়িরে বললাম আর কি, আমি যে খালারে বললাম যে ঠিক আছে মা, আপনি যদি মনে করেন যে বিদেশ পাঠাবেন তাহলে পাঠান, আমি গিয়া দেশে যেহেতু কাজ করি বিদেশে গিয়েও কাজ করবো, সমস্যা কি। তিনি তখন তিনার কাছ থেকে টাকা নিল, নিয়ে আমাকে তখন পাসপোর্ট করাইলো। পাসপোর্ট করাইছে এবং পাসপোর্ট হওয়ার পরে আমার ভিসা প্রসেসিংয়ের যা যা লাগে উনি সমস্ত কিছু দিল এবং 2 লাখ টাকা ব্যাংক থেকে লোন করলো, 5 লাখ টাকা লাগছে টোটাল। আমি সৌদিতে ফ্রি ভিসায় গিয়েছিলাম, ওই সময় 5 লাখ টাকার কাছাকাছি লাগছে। তো 3 লাখ টাকা ওনাদের কাছে ছিল, বাকি 2 লাখ টাকা ব্যাংক লোন করে কেমনে আমার সাথে তখন ভিসাটা কনফার্ম করে আমি আলহামদুলিল্লাহ মাস কয়েকের ভিতরে আমি তখন সৌদি আরবে চলে যাই। এবং সৌদি আরবে যাই এবং যাওয়ার পর আমি খুব ভালো একটা কাজ পাই, একটা কোম্পানিতে অনেক ভালো কাজ পাই এবং এত ভালো কাজ পাই যে কাজের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। আমি অত্যন্ত খুশি হই যে আমার খুব ভালো লাগে যে এত ভালো একটা কোম্পানিতে আমি কাজ পাই। মানে তখন ওই কোম্পানিতে আমি তখন কাজ করতে শুরু করি। তো ওই কোম্পানিতে কাজ করতেছি, নাফিজার আমার জন্য টাকা নাফিজা খালার জন্য টাকা পাঠাইতেছি, নিজের জন্য পাঠাইতেছি। এইভাবে প্রায় 2 বছরের মতো কেটে যায়। 2 বছর পর আমি তখন ইমো চালাই। একদিন হঠাৎ করে অপরিচিত একটা নাম্বার থেকে আমার মোবাইলে একটা কল আসে ইমোতে। দেন আইসা আমি রিসিভ করছি। রিসিভ করার পরে কান্নাকাটি করতেছে, খুব কান্নাকাটি, যে 10 মাস 10 দিন পেটে ধরলাম, বুকের দুধ খাওয়াইয়া মানুষ করলাম, সেই সন্তান এখন ইনকাম করে বউরে খাওয়ায়, শাশুড়িরে খাওয়ায়, মায়ের খবর নেয় না। এমন সন্তান মরার পরে তো দোজক ছাড়া জান্নাত পাবে না। আল্লাহর পবিত্র জায়গায় সৌদি আরব থেকে কি এই শিক্ষা পাইছে? কণ্ঠ শুনে আমি বুঝে গেলাম যে এটা আর কেউ নেই, এটা আমার মা, আমার জন্মদাতা মা। জনম দুঃখী বলবো না, কারণ আমার মা কখনোই জনম দুঃখী ছিল না। পরে আমি তখন বললাম যে মা তুমি আমার নাম্বার কই পাইছো? আমার তখন মা বলতেছে নাম্বার পাই কি অন্যায় করে ফেলছি, ফোন করাতে কি অপরাধ হয়ে গেছে, তাহলে মাফ করে দিস, তোর পায়ে ধরি আমার মাফ করে দে। পরে আমি বললাম যে মা তুমি এরকমটা কেন করতেছো? মানে তুমি ফোন করছো ভালো কথা, আমি তো কথা বলতেছি, এমন তো না আমি তোমার সাথে কথা বলি না, কথাই তো বলতেছি, তাহলে তুমি এরকমটা কেন করতেছো? এরকম করার তো কোনো মানে হয় না। পরে আমারে বলতেছে আমি তোরে কোলে পিঠে করে মানুষ করছি, এরপরে তোর বাবা কোনোদিন তোর মুখের দিকে তাকায় নাই, আমি নিজে তোরে বড় করছি, এত বড় করছি, খাওয়াইছি, পড়াইছি, এখন শ্বশুরের মানে শাশুড়ির টাকায় বিদেশ গেলি, গিয়া শাশুড়িরে টাকা দিতাছস, বউরে টাকা দিতাছস, শাশুড়িরে মা ডাকতাছস, বউরিলে সুখে আসস, আমার কথা ভুলে গেলি, তুই তো আমার মানে কুলচা খেয়ে দুনিয়াতে আসছিস। মানে একটা মা আসলে যা বলা দরকার তেমন করেই বলতেছে। আমি বললাম যে মা তুমি এরকম করে বইলো না, আমি আসলে কি করব বলো, আমি তো এমনি এমনি পরিস্থিতির মধ্যে, তুমি তো আমার কোনো খবর নেও নাই। তো মা এটা বলে কেটে দিছে, তুই যত হইলো তো মা, ওনার রক্ত আমার গায়ে এবং তুই এটা তো আমার সৎ মা না। আর তাই আমি এরপর ওনার সাথে কথা বলি, মাঝে মাঝে কথা বলি। এরপরে কিছুদিন পরে ঈদ আসতেছে, মানে রমজানের ঈদ। তো রমজানের সময় আমি আমার মায়ের জন্য 20,000 টাকা পাঠাই। 20,000 টাকা পাঠাই, উনি 20,000 টাকা নেওয়ার পরে এরপরে আমি অলওয়েজ আমার সাথে কথা বলি। তো আমি নাফিজা খালারেও বলি যে খালা মামুর সাথে কথা বলি। উনি আমার বলে তোমার আম্মা কিন্তু ভয়ঙ্কর, তার সাথে কথা বলতে সাবধান, মানে তার সাথে কথা বলবা ঠিক আছে, বাট সাবধানতা অবলম্বন করবা, যে কোনো সময় কিন্তু তোমাকে বিপদে ফেলে দিতে পারে। তাই এরপর আমি আম্মার সাথে কথা বলি। এমন করতে করতে প্রায় 1 বছরের মতো আমি আম্মুর সাথে অলওয়েজ কথাবার্তা বলি। তখন আমার হাতে কিছু টাকাও হয়। আম্মু আমাকে বারবার বলতেছে যে নাফিজা কেন ওই বাড়িতে পড়ে থাকবে, সরি এই নিজুম কেন ওই বাড়িতে পড়ে থাকবে, আমি নিজুমকে বিয়ে করছি, নিজুমকে কেন আমি আমার বাড়িতে নিয়ে আসি না, আম্মু সব কিছু মেনে নিবে, কোনো ঝামেলার দরকার নাই, আমি যাতে নিজুমকে বাড়িতে নিয়ে আসি, এগুলো আম্মু বলে। তা আমি তখন নাফিজা খালারে বলি, নাফিজা খালা একটা কথাই বলে না, আমার মেয়েরা আমি ওই তোমার আম্মার সাথে থাকতে দিব না, যদি তুমি আমার মেয়েরা আলাদা বাড়ি বানাই দাও, আলাদা করে বাড়ি বানাই দাও, তাহলে আমি আমার মেয়েরা আমি ওইখানে থাকতে দেবো, নাহলে কিন্তু আমি থাকতে দিব না।
আমার মেয়ের আমি ওই সময় কিন্তু আমি 4 বছর হয়ে গেছে বিদেশে টোটাল 4 বছর, এবং আমি প্রতি মাসে 70-80 হাজার টাকা করে ইনকাম করতাম। অনেক ভালো কোম্পানি ছিল আমার, অনেক ভালো, সৌদিতে খুব নাম করা কোম্পানি। আমি ওই কোম্পানিতে আন্ডারে যে কাজ করতাম, ভালো টাকা বেতন পাইতাম, খুব ভালো। আর বেতনের প্রায় সব টাকা আমার কাছে থাকতো। আমি আমার মারে কিছু কিছু দিতাম এবং বাকি প্রায় সমস্ত টাকাগুলি আমার কাছে থাকতো। তো যার জন্য আমি আমার শাশুড়িকে বললাম যে ঠিক আছে, আমি হচ্ছে নিজুমরা আলাদা বাড়ি বানাই দিব এবং আলাদা থাকার ব্যবস্থা করব, আমার পরিবারের সাথে থাকতে হবে না। এই কথা বলার পরে তো যেহেতু আমার কাছে মোটামুটি ভালো টাকাই আছে, আমি অনেক বেশি টাকা ইনকাম করছি, আর কাউকে টাকা দিতে হয়নি। তো আমি তখন কী করলাম, জায়গা খুঁজতেছি, মানে কোথায় জায়গা পাওয়া যায়। আমার আম্মুর সাথে কথা বলতেছে, আম্মু তখন এদিকে ওইদিকে বিভিন্ন দিকে জায়গা খুঁজতেছে। আমি আমারও বলছি যে আমি নিজুমরা আলাদা রাখবো, আমি তোমার সাথে রাখবো না, মানে আমার ভাইদের সাথে নিজুম থাকবে না। যেহেতু মনে করেন আমার আসিফ আমার মানে নিজুমের একটা ক্ষতি করছে, এইভাবে নিজুমকে হচ্ছে নিজুমের সর্বনাশ করছে, এই জন্য আমি চিন্তা করলাম যে নিজুমরা আমি আলাদাই বাড়িতে রাখবো। এবং নাফিজা খালা তো আমরা ঠিকই বলছে। পরে আম্মু এদিকে ওইদিকে বিভিন্ন দিকে জায়গা খুঁজতেছে, কোথাও জায়গা পাওয়া যায় না, ওভাবে ভালো কোনো জায়গা পাচ্ছি না। এমন করতে করতে হঠাৎ করে ওই যে নাফিজা খালার আগের যে জায়গাটা ছিল, মানে যে জায়গাটা ওরা বিক্রি করে আমাকে বিদেশ পাঠাইছে, ওই জায়গার ওই লোকটা তখন বলতেছে তিনি নাকি জায়গাটা বিক্রি করে দেবে। মানে যে টাকাতে কিনছি তার অল্প কিছু টাকা বাড়াই দিলে উনি জায়গাটা পুনরায় আমাদের নামে আবার দলিল ফিরিয়ে দিবে। তো এটা যখন বললো, আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে আমি নাফিজা খালার সাথে কথা বললাম, আমার শাশুড়ির সাথে, যে আমরা তাহলে ওই জায়গাটাই নিয়ে নেই, কারণ ওই জায়গাটা নিলে ভালোই, এটা আপনাদের পুরনো বাড়ি, এটা নিয়ে নেই। পরে তিনি আমার বললো যে ঠিক আছে, তাহলে একটা কাজ করা, ওই জায়গাটাই নিয়ে নাও। পরে আমি বিদেশ থেকে টাকা পাঠালাম। টাকা পাঠানোর পরে নিজুমের মা আর আমার মা তিনজনে মিলে ওই বাড়িটাই পুনরায় আবারও তারা নিয়ে আনে। বাড়িটা পুনরায় নিয়ে বাড়িটার খুব সুন্দর করে আলাদাভাবে, মানে একদম চারপাশে বেড়া দিয়ে, বাঁশ দিয়ে, টিন দিয়ে, বেড়া দিয়ে আলাদাভাবে সুন্দর করে বাড়ি বানায়। আমি নিজুমের আম্মুরে টাকা দিই, তিনি তখন ওই বাড়িতে নিজুমরে নিয়ে তিনি তখন রাখে। তো বাড়ি হইলো, ঘর হইলো, সব কিছু হইলো। হওয়ার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি দেশে আসবো। অনেক সময় তো বিদেশে ছিলাম, আর প্রায় 5 বছরের মতো হয়ে গেছে। আমি তখন দেশে আসবো ছুটিতে। আমি ছুটিতে তখন দেশে আসলাম। দেশে আসার পরে আমি সরাসরি এসে আমার ওই নাফিজা শাশুড়ি যে আছে তাদের ঘরেই উঠলাম, তাদের পুনরায় জায়গাতে। এখন তার এটা তাদের জায়গা না, এখন তো আমি নিজের টাকা দিয়ে জায়গাটা পুনরায় আবার কিনছি। তো এই বাড়িতে থাকতেছি। আসছি রাত 2টার দিকে। আমি কিন্তু আমার মারে ফোন করে বলছি যে মা এয়ারপোর্টে আসো, আমি আসবো। মা কিন্তু যায় নাই। তো নাফিজা খালা গেছে, নিজুম গেছে, তারাই আমার রিসিভ করে আনছে। আর আমি আমার ছোটো ভাইগুলোর সাথে কথা বলি না, আসিফের সাথেও না, আরিফের সাথেও না, ওদের সাথে আমি কথা বলি না, ওরা খুব খারাপ। এবং আমি আমার সৎ বাবার সাথেও কথা বলি না। পরের দিন সকালবেলা আম্মা তখন এটা ওইটা অনেক পিঠা বানায়া, শ্যামাই জানে আমি শ্যামাই অনেক পছন্দ করি, শ্যামাই বানায়া পিঠা দিয়ে আম্মা তখন নিয়ে আসছে। আইসা আমার বলতেছে বাবারে খা, নিজের হাতে আমার খাওয়াই দিতেছে, আমি খাচ্ছি। খুব ভালোবাসতেছে আমাকে, এত ভালোবাসতেছে আমি আসলে বলে বোঝাতে পারবো না। গাছ থেকে ফল পেড়ে রান্না করে এটা ওইটা দিয়ে, মানে আমি যেন, মানে আমাকে ছাড়া আমার মা কোনো কিছুই বোঝে না। তো এত ভালোবাসতে আমি আসলে মায়ের ওই অতীতের কথাগুলো ভুলে গেছি, যে মা আমারে কীভাবে কষ্ট দিছে, কী করছে। আমি সব কিছু ভুলে আমি তখন মাকে আবার আপন করে নিলাম। মাকে আবার আপন করে নিয়ে মায়ের সাথে মিশে গেলাম। এবার আমি মায়ের সাথে আগের মতো করে থাকতেছি। খুব ভালো করে মায়ের সাথে আমার সম্পর্ক হচ্ছে। এমন করতে করতে মা আমারে বলতেছে, আমাদের এক বাড়ি, এক ঘর, এক দরজা, মধ্যখানে এরকম বেড়া দিয়ে তুই তোর বউরে আলাদা রাখিস, এটা তো লোকেও খারাপ বলে, গ্রামের 10 জনে তারাও খারাপ বলে, সমাজের মানুষও খারাপ বলে। মধ্যে যে বাউন্ডারিটা আছে, বেড়াটা আছে, এটা ভাঙে 2টা বাড়িরে এক করে ফেল, মধ্যে বাউন্ডারিটা রাখিস না। তখন আমিও চিন্তা করলাম, আমি নাফিজা খালার সাথে যোগাযোগ করলাম। তিনি তখন বেশিরভাগ সময় মানে ওইখানেই থাকতো, ওনার বাপের বাড়িতেও থাকতো, ওভাবে মিলিয়ে থাকতো। তিনি তখন আমার বলতেছে, হ্যাঁ তোমার আম্মু তো ভালোই বলছে, খারাপ বলে নাই, এই বেড়াটা দিয়ে রাখলে লোকে খারাপ বলে, বিভিন্ন মানুষে বিভিন্ন ধরনের বাজে কথাবার্তা বলে, বেড়াটা উঠিয়ে ফেলো। পরে আমি বেড়াটা উঠিয়ে ফেললাম। এই বেড়াটা উঠেয়া 2টা বাড়ির একসাথ করে ফেললাম এবং পুরো বাউন্ডারি আমি তখন দিয়ে দিলাম। তখনও কিন্তু আরিফ এবং আসিফ তারা দুজনেই পড়াশোনা করতেছে। আরিফ তখন মনে হয় পড়াশোনার পাশাপাশি একটা চাকরি করে, তো কোথায় জানি পড়তো, চাকরিও করে। আর মানে আসিফ চাকরি করে আর আরিফ তখন পড়াশোনা করে। তো যাই হোক, পরে সব কিছু ঠিকঠাক করে দিলাম। ঠিকঠাক করে প্রায় 3 মাসের মতো আমি বাড়িতে থাকলাম। এবার আমার মা, নিজুম, তারপরে আমার বাবা, আসিফ, আরিফ সবাই কিন্তু একসাথেই থাকতেছে, সবাই এক হয়ে গেছে। তো এক হয়ে যাওয়ার পরে আমি তখন আবার বিদেশে, আমার ছুটি শেষ করে আবার বিদেশে চলে আসছি। অ্যান্ড বিদেশে আসার পরে বিদেশে আয় উন্নতি করতেছি, টাকা পয়সা ইনকাম করতেছি, ভালো করেই চলতেছি, কোনো সমস্যা নয়, সর্বদিক থেকে ঠিক আছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বউ নিজুম বাচ্চা কনসেপ্ট করে, মানে ওর পেটে বেবি আসে। আমি তো অনেক খুশি, আমার বেবি আসছে।
আমি বাড়িতে একটা গরুর জন্য মারে টাকা দিই, মা তখন একটা গরু জবাই করে সবারই দাওয়াত দেওয়া, লোকজন দাওয়াত দেওয়া, মা তখন গরুটা জবাই করে সবারই খাওয়ায়। আলহামদুলিল্লাহ খুব ভালো, সর্বদিক থেকে অনেক খুশি, আল্লাহ তালার কাছে অনেক শুকরিয়া আছে, আল্লাহ তালা আমার দিকে ফিরে তাকাইছে। এমন করতে করতে আমার একটা পুত্র সন্তান হয়েছে, আমার একটা ছেলে সন্তান হয়েছে। আমার ছেলেটাও দেখতে অনেক সুন্দর হয়েছে। পরে আমি নিজের জন্য টাকা পাঠাই। এত যে কিছু হয়েছে, আমি কিন্তু আমার আম্মার জন্য টাকা পাঠাই না, এবং আমার ওই নাফিজা খালার জন্য টাকা পাঠাই, নিজমের অ্যাকাউন্টে টাকা পাঠাই। পরে নিজমের অ্যাকাউন্টে টাকা, নিজম আমাদের 6 ঘন্টা জায়গা কিনে, নিজম তার নামে, আমার নামে, আমি তো বিদেশে থাকি, ওর নামেও 6 ঘন্টা জায়গা কিনে। আমি বলি তোমার নামেই কিনো, যদিও আমাকে বলে যে না আমি তোমার নামেই কিনবো। আমি বলছি আমার নামে দরকার নাই, তুমি তোমার নামেই কিনো, কোনো সমস্যা নাই, আমি তো দেশে আসতেছি, সমস্যা নাই, তুমি তোমার নামেই কিনো। দেন ও তখন ওর নামে 6 ঘন্টা জায়গা কিনে, জায়গাটা কেনার পরেই, তো এই জায়গাটা কেনার পরেই কেমন যেন আমার মা একটু অন্যরকম হয়ে যায় আর কি, যে কেন আমি বউর নামে জায়গা কিনলাম, কেন আমি মায়ের নামে কিনলাম না, কেন আমি আমার নামে কিনলাম না, এগুলো নিয়ে মা একটু রাগারাগি। তো আমি মারে বুঝাই, মা রাগ করো না, আর ওরা আমার জন্য অনেক করছে, ওরা আমার বিদেশে পাঠাইছে, নিজের ভিটা বাড়ি বিক্রি করে বিদেশ পাঠাইছে। আম্মা আমার বলো ওদের ভিটা বাড়ি তো তুই রক্ষা করে আইনা দিছস, নাহলে কি তারা ভিটা বাড়ি পাইতো নাকি। মানে আম্মুর যুক্তিতে আমারে বুঝায়, আমি আমার যুক্তিতে আমার মারে বুঝাই। যাই হোক, মা সন্তানের বুঝাবুঝির এক পর্যায়ে আম্মা তখন মোটামুটি ঠান্ডা হওয়ার পরে এমন করে সময়গুলো কাটতেছে। তো এখন আমি যে আমার আম্মুর সাথে একটু বেশি বেশি কথা বলি, আম্মুর সাথে অতটা মিশে যাই, এতে মনে হয় নিজম কিছুটা আমার উপরে রাগ করে। মানে কেন আমি আম্মুর সাথে এত কথা বলি, আমার আম্মু তো প্রথম দিকে আমাকে অনেক কষ্ট দিচ্ছে, আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছে, অনেকভাবে আমার ক্ষতি করছে, তাহলে আমি কেন এখন আম্মুর সাথে এতটা মিশে গেলাম, আম্মুর সাথে এতটা কথা বলি। এরকম করতে করতে নিজেও আমার কাছ থেকে এক ধরনের একটা দূরত্ব বজায় থাকতে শুরু করে, একটু দূরত্ব বজায়, ফোন দিলে রিসিভ করে না, আগের মতো করে কথা বলে না, কেমন যেন আমাকে একটু অবহেলা করতে শুরু করে, মানে অনেকটাই অবহেলা করে। তাই কেন আমার সাথে এরকমটা করে, কেন আমাকে অবহেলা করে, এই বিষয়গুলো কিন্তু আমি বুঝতে পারি না, যে কী কারণে অবহেলা করার কারণ কি, আমি কোনো কিছুই বুঝি না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি দেখলাম যে নিজেও আর আমার সাথে কথাই বলে না, এইভাবে প্রায় 6 থেকে 7 মাসের মতো কেটে যায়। আমি তখন নাফিজা খালারে ফোন করেছি, খালা আপনার মেয়ে তো এটা করতেছে, এখন কী করবো। উনি আমার বলে সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, আমি তো আসি, তো চিন্তা করে না, এটা আমাকে বলে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন হঠাৎ করে আমার মা আমারে বলতেছে যে বাবা রে, তোরে তো আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট দিয়ে বড় করছি, তুই তো কোনোদিন আমার কাছে সুখ শান্তি ভালোবাসা পাস নাই, তোরে আমি অনেক জ্বালাইছি, কিন্তু এখন তো একটা ঘটনা ঘটতেছে রে বাবা, এখন তোরে তো আমি না বলে পারতেছি না, এখন এটার কী করবো। আমি আমার বললাম যে আমার কী এমন ঘটনা ঘটতেছে, কী হইতেছে আমার কাছে বলো তো। আম্মা আমার বলে তোর যেই সৎভাই আছে, সৎভাই যে বড় আছে আসিফের সাথে তোর বউ নিজমের অবৈধ সম্পর্ক আছে। এটা আমার সন্তান হয়ে যাওয়ার পরে আমি তখন বললাম আম্মা এটা কী বলো, আমি নিজমকে যতদূর জানি নিজম তো এরকম না। আমার আম্মা বলে বাবা রে, আমি নিজের চোখে 2 দিন দেখছি যে এই নিজম তোর ছোটো ভাই আসিফের ঘরে আসতে 2 দিন আসছে। তাই আমি বললাম নিজম তো একবার ওরে দর্শন করছে, ওর ক্ষতি করছে, এত কিছু করার পরেও কীভাবে নিজম আবার ওর ঘরে আসে, বা ও কীভাবে নিজমের ঘরে যায়। আমার আম্মা বলে যে ওদের মাঝে এরকম একটা সম্পর্ক হয়ে গেছে। এবার আমি নিজমকে ফোন করে প্রচুর গালাগালি করতেছি যে তুমি এটা কীভাবে করলা, তুমি তো একটা দুশ্চরিত্রা, খারাপ। ও অস্বীকার করে, ও বলে না আমি তোমার ভাইয়ের কাছে যাই না, এগুলো মিথ্যা কথা। এবার আমি আমার শাশুড়ি নাফিজা খালা ওনারা জিজ্ঞেস করে যে খালা, আমার মা যে আমারে বললো যে এই কথা, নিজম নাকি আমার ছোটো ভাইয়ের কাছে যায়, আমার ছোটো ভাইয়ের লোকে নাকি নিজমের সম্পর্ক আছে, এটা কতদূর সত্য। আমার খালা তখন চুপচাপ, কোনো কথা বলে না। উনি আমাকে একটা কথাই বলে, আমি একটা অমানুষ পেটে ধরছি, আমার এইটা বলে। আমি তখন বললাম যে কী বলেন আপনি, একটা অমানুষ পেটে ধরছেন? বলে একটা অমানুষ আমি পেটে ধরছি, ওইটা মানুষটা একটা জানোয়ার, এটা একটা জানোয়ার, আমি কোনো মানুষের পেটে ধরি না, জানোয়ারের পেটে ধরছি। এরকম করে উনি আমার সাথে কথা বলে। তো যাই হোক, এরকম করে কথা বলতে বলতে এক পর্যায়ে যেটা হলো, উনি হঠাৎ করে মানে এইভাবে মাস 4 পরেই নাফিজা খালা মানে আমার শাশুড়ি মারা যায়। তিনি আমার জন্য অনেক করছে। তিনি মারা যাওয়াতে আমি খুব কষ্ট পাই। তিনি মারা যাবার কয়েকদিন পরেই, মানে মাসখানিক পরেই হঠাৎ করে নিজেও আমারে বলতেছে ও আমার সাথে সংসার করবে না। তো আমার সাথে সংসার করবে না, আমি তার কাছে যে জায়গা পাইতাম ওই জায়গা আমি যেন দেশে এসে তার কাছ থেকে নিয়ে যাই, ও আমার সাথে সংসার করবে না। আমি তখন বললাম যে জন্ম থেকেই কষ্ট পাইতে বড় হয়েছি, কখনো সুখ শান্তি পাই নাই, প্রতিটা জায়গায় শুধু কষ্টই পাইছি, সুখ পাই নাই। কিন্তু আজকে তোমারে ভালোবাসলাম, তোমার সাথে এত দূর পর্যন্ত আসলাম, আমাদের দুজনের মাঝে একটা মধুর সম্পর্ক হইল, এখন তুমি বলতেছো যে তুমি আমার সাথে সংসার করবে না, তুমি আমার থাকবা না, এটা তুমি কেন বলতেছো? ও বলতেছে আমি তোমার সংসার করব না, এরকম করে কিছুদিন পরেই ও তখন হঠাৎ করে আমাকে ডিভোর্স করাই দিল।
দেশে থেকে লোকজন নিয়ে আমাকে ডিভোর্স করাই দিল এবং আমাকে ডিভোর্স দিয়া প্রায় মাস 3 পরেই সেই আমার ছোটো ভাই আসিফরে বিয়ে করবে। আমার ছোটো ভাই আসিফরে বিয়ে করবে, এই একটা অবস্থা। আমার সাথে কিন্তু টোটালি কোনো কথা বলে না, মানে নিজেও আমার সাথে কোনো কথা বলে না। আসিফরে বিয়ে করবে, যে আসিফ ওরে দর্শন করলো, যে আসিফ ওরে এত ক্ষতি করলো, যে আসিফের কারণে জায়গা সম্পত্তি সব কিছু বিক্রি করে ওরা মানে জায়গা সম্পত্তি ফালাই এখান থেকে ভাগলো, সে আসিফরেও বিয়ে করবে। বাইরে বেইমান দেখছি, নিমক হারাম দেখছি, কিন্তু এরকম বেইমান আর নিমক হারাম আমি দেখি নাই। এরকম বেইমান নিমক হারাম আমি দেখি নাই। আমি ওরে বলি যে আমার সাথে একটা মিনিট নিজমের কথা বলতে দেন, নিজম আমার সাথে কোনো কথাই বলবে না। আমার মাও তখন আসিফের পক্ষে, নিজম যেহেতু ওদের পক্ষে চলে গেছে, আমার মা ওদের পক্ষে থাইকা আমার আম্মা তখন নিজে সাক্ষী থেকে আসিফের সাথে নিজমের বিয়ে করাই দিছে। বিয়ে করাই দেওয়ার পরেই আমার সন্তানটা সহ বিয়ে করাই দিছে। বিয়ে করাই দেওয়ার আমি তখন মানে সৌদি আরবে থাকতাম, প্রচুর নেশা করতে শুরু করি, আরবিদের সাথে বিভিন্ন খারাপ লোকদের সাথে মিশিয়ে নেশা করতেছি, টাকা পয়সা যা ইনকাম করতেছি সবই নষ্ট করতেছি। বাড়িতে তো আর আমার কেউ নেই, আমি কার কাছে যাব? বউ গেল, সন্তান গেল, শাশুড়ি মারা গেল, মা থাইকেও কালফিটের মতো করতেছে, বাবা তো নাই, আমি যাবোটা কার কাছে? সৌদির মাটিতে আমি দিনের পর দিন দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে সময়গুলো পার করতেছি। এরকম করে দিন রাতগুলো কাটতে কাটতে প্রায় 2 থেকে 3 মাস পরেই হঠাৎ করে লোকমারফতে শুনতে পাই যে নিজম নাকি বাড়িতে নাই, কই জানি চলে গেছে। বাড়িতে নাই, ওরে পাওয়া যায় না, ওরে পাওয়া যায় না, ও কোথায় জানি চলে গেছে। তো ও চলে গেছে বাড়ি থেকে, আমার সন্তান নিয়ে চলে গেছে। তাই আমার প্রশ্ন হচ্ছে কী কারণে ও আমাকে ডিভোর্স করলো? এত ভালোবাসার পরও কী কারণে ও আসিফরে বিয়ে করলো? আবার আসিফকে বিয়ে করার পর আসিফরে ডাইকাও পালাই গেছে। সবাই বললো অন্য কোনো ছেলের সাথে নাকি পালাইছে, অন্য কোন ছেলের সাথে পালাই গেছে। তাই আমি মানে আমার জীবনটা তখন পুরো এলোমেলো হয়ে গেছে, পুরো এলোমেলো। পরে মায়ের কাছে কান্নাকাটি করি। প্রায় ও পাড়া থেকে পালিয়ে যাওয়ার 3 মাস পরে, 2 থেকে 3 মাস পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি দেশে যাব। পরে আমি ছুটিতে দেশে আসি। দেশে এসে আমার টার্গেট হচ্ছে আমার যে জায়গাগুলো ছিল আমি সব বিক্রি করে দিব। মানে মোটামুটি আমার যতটুকু আছে যাই আছে আমি সব বিক্রি টিক্রি করে আমি দেশ থেকে একবার চলে আসবো, সৌদি আরব ব্যাক করবো। এবং সৌদি থেকে আমি একটা লোকের সাথে কথা বলছি, সেই লোক আমার বলছে ইতালিতে নিয়ে যাবে। আমি ইতালি চলে যাব, ওখানে গিয়ে গ্রিন কার্ড বা পাসপোর্ট হওয়ার পর আমি ইতালির নাগরিক হয়ে যাবো, আমি আর কখনো দেশে আসবো না, মানে দেশ থেকে আমি টোটালি চলে যাব। এই সিদ্ধান্ত নিয়েই আমি তখন দেশে আসি। দেশে আসার পরেই আমাদের পাশের ঘরের এক সম্পর্কে আমার খালাই হয়, নাম হচ্ছে হালিমা খালা। হালিমা খালা আমার একদিন প্রায় আমি বাড়িতে যাওয়ার 2 থেকে 3 দিন পরে আমি তখন ঘরের মধ্যে শুয়ে শুয়ে কান্না করতেছি দুপুরবেলায়, মানে রাত দুপুরে প্রায় রাত 11টা-12টার মতো বাজে। তিনি তখন আমার ডাক দিয়ে বলল যে শাহেদ উঠে আসো, তোমার সাথে আমার কথা আছে। আমি কিন্তু কারোর সাথে কোনো কথা বলি না, কারোর সাথে কোনো কথা নেই। পরে আমারে বলে তোমার সাথে আমার কথা আছে, তুমি আমার সাথে চলো। আমি বললাম কোথায়, কোন জায়গায় নিয়ে যাবেন? আমারে বলে তুমি চলো বিলের দিকে চলো। বিল পার বলতে আমাদের একটা জায়গা আছে, ওই জায়গাটি একটু মানে আমাদের তো আসলে রংপুর জেলা, রংপুরে বিভাগ, তো দেখা যায় যে রংপুরের ভিতরে মানুষের বসবাস কিন্তু খুবই কম। মানে অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে, জমি আছে, কিন্তু মানুষের বসবাস কম। হয়তো একটা অনেক দূর পলে একটা ঘর দেখা যায়, বাড়ি দেখা যায়, কিন্তু ফাঁকা ফাঁকা। তো সে জায়গায় যাওয়ার পরেই উনি আমাকে তখন নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মোটামুটি একটা নির্ঘুম জায়গায় নিচে, ওইখানে কিছু ভাঙা বাড়িঘর আগে ছিল আর কি, এখন তো কিছুই নেই। আগে মানে যুদ্ধের আমলে ওইখানে বাড়িঘর ছিল, ওইগুলো হিন্দুদের বাড়িঘর ছিল, সব ভাঙা, ওইখানে কিছু নেই। ওইখানে যাওয়ার পরেই তিনি আমাকে বলতেছে, অনেক রাতে কেন নিয়ে গেছে আমি এটাও জানি না, ওইখানে যাওয়ার পরে তিনি আমাকে ওখানে দাঁড়া করায় বলছে মানে দাঁড়া আমি আসতেছি। একটু পর থেকে আমি সামনের দিকে তাকায় দেখতেছি যে একটা গর্তের মতো আছে, মানে বাড়িটা ভাঙা বাড়ি, মানে ভেঙে গেছে, নিচে কিছু গর্তের মতো আছে। ওই জায়গা থেকে আমার বউ নিজম উঠে আসতেছে, কোলে আমার সন্তানটা। ওরে দেখার পর আমি তখন আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, পুরো গায়ের মধ্যে কাদা কালি মাখা মাটি। আমার ছেলেটারও একই অবস্থা। আইসে আমার পা ধরে চিৎকার করে কাঁদতেছে। তাই আমি বললাম তুমি আমার পা ধরে চিৎকার করে কাঁদতেছো কেন, কী হয়েছে? আমি তোমার জন্য এত কিছু করলাম, তোমারে বিয়ে করলাম, সন্তানের মা বানাইলাম, এরপরে তুমি আমারে ডিভোর্স করলাম, আমারে ডিভোর্স করে আমার ছোটো ভাইয়ের বিয়ে করলাম, এবং ছোটো ভাইয়ের কাছ থেকে পালাইয়া কেন গেলা? ও তখন আমাকে বললাম আমি নিতে পারতেছিলাম না, আর অত্যাচার সহ্য করতে পারতেছিলাম না, এই জন্য পালাই গেছি। আমি তখন বললাম কিসের অত্যাচার, কী অত্যাচার তুমি সহ্য করতে পারতেছো না? ও আমার বলে আমি অত্যাচার সহ্য করতে না পেরে আমি পালাইছি। আর আমি এর আগেও তোমাকে বলা হয়নি, আমি 2-3 বার পালাইছি। আমার নানার বাড়িতে গিয়া পালাইছি,
আমার খালার বাড়িতে গিয়া পালাইছি, যত জায়গায় গিয়া পালাইছি, তোমার ভাই আসিফ আমারে খুঁজে বের করে আনছে। আমার পালানোর কোনো জায়গা ছিল না। লাস্ট পর্যন্ত তোমার জায়গাটা নেওয়ার জন্য আমাকে এমনভাবে চাপ দিতেছে, আমি যদি ওই পরিবারে থাকতাম তোমার এই জায়গাটা আমি দিয়ে দিতাম। যার জন্য আমি এই হালিমা খালার সাথে কথাবার্তা বইলা, আমার হয় খালা, ওর হয় পুপি, তো বলে আমি হালিমা পুপির সাথে কথাবার্তা বইলা তিনি আমাকে তখন বললো যে তুই ওই বাড়িতে গিয়ে লুকিয়ে থাক, ওই বাড়িতে তো কোনো মানুষ যায় না, আমি তোরে 3 বেলা গিয়ে খাবার দিয়ে আসবো, ওইখানে খাবি, ওইখানেই থাকবি, তোর জামাই আসা পর্যন্ত অপেক্ষা কর। যদি কোনো দিন তোর জামাই আসে, তোর জামাইয়ের হাতে পায়ে ধইরা তুই তোর জামাইয়ের সব সত্য কথাগুলো খুলে বলিস। এই পুপু তখন আমারে এই বাড়িতে আইনা দেয়, এরকম মাটির নিচে একটা ঘর, মানে মাটির নিচে বলতে এটা ভাঙিয়ে গেছে, উপরে মাটি টাটি, নিচে মানে একদম মাটির নিচে, এক কথা গেলে মাটির নিচেই। তো আমারে বলে আমি আজকে 3টা মাসের মতো এই মাটির নিচে পড়ে আছি। উনি আমার 3 বেলা খাবার এনে দেয়, আমি খাই, সন্তানটারে নিয়ে এইভাবে আমি আমার 3টা মাস কাটাইছি। আমি তখন বললাম, কেন তুমি আসিফরে বিয়ে করলা? ও আমারে বলে, তোমাদের বাথরুমে আমি গোসল করতাম, যেটা টিনের বেড়া ছিল, ওই টিনের বেড়ার বাথরুমে আসিফ আমার গোসল ভিডিও করছে ওর মোবাইল দিয়ে। ভিডিও করার পরে ও আমারে বলতেছে একটা রাতের জন্য আমি যাতে ওর সাথে থাকি, এক রাত যদি আমার সাথে না থাকে ও ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবে, এবং তোমাকেও যদি আমি জানাই ও তাও ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবে। এই কথা আমারে বললো। তখন নিজের ইজ্জত বাঁচানোর জন্য ভাবলাম এক রাত আমি ওর কাছে যাব, তাতে যদি ও ভিডিওটা কেটে ফেলে, ও কোরআন শরীফ মাথায় নিয়ে বলছে ও ভিডিও ডিলিট করে দিবে যদি একটা রাত আমি ওর সাথে থাকি, একটা রাতে থাকলেই ভিডিওটা ডিলিট করবে। এই কথা বলার পরে আমি এক রাতে ওর কাছে গেছি, এবং সেই এক রাতে যাওয়ার পরে ও ওর ঘরের ভিতরে এটা ভিডিও করছে। আমি ওর ঘরে গেছি, ওইটা ভিডিও করছে। আমি যে ওর ঘরের ভিতরে ঢুকি এটাও ভিডিও করছে, আমি যে ওর ঘরে গেছি এটাও ভিডিও করছে। ভিডিও কইরা এবার আমাকে নতুন করে হুমকি দিচ্ছে, আগের ভিডিও ডিলিট করবে বা না করবে, কিন্তু বর্তমানে যে ভিডিওটা আছে ওই ভিডিওটা তোমার কাছে পাঠিয়ে দিবে, তোমার কাছে পাঠাবে এই ভিডিওটা, এবং তোমার সাথে আমার সম্পর্ক ছাড়াছাড়ি করে ফেলবে, এবং ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে, সব জায়গায় পাঠিয়ে দিবে, যদি আমি তার বিয়ে না করি। আমার সে বিয়ের প্রেশার দিচ্ছে। আমি তখন বললাম যে আমার দ্বারাই সম্ভব না, তোমার ভাই আমার জন্য অনেক কিছু করছে, আমি তার ছেড়ে তোমার কেন বিয়ে করবো? তখনও আমারে বলে, আমি যদি এই ভিডিওগুলো আমার ভাইয়ের কাছে পাঠাই, তুমি নিজে হাইটা আমার ঘরে আসছো, এসে আমার সাথে এই ধরনের সম্পর্ক করছো, তাইলে আমার ভাইরে আর বোঝানো লাগবে না, আমার ভাই বুঝে যাবে যে তুমি কত নাম্বার। আর আমার মা অলরেডি ভাইকে বলিয়ে দিছে যে তুমি যে খারাপ, আর তোমার মায়ের কাছেও তোমার মাও জানে তুমি খারাপ, আমার ভাইয়ের কাছে সবাই বলে দিছে। সুতরাং আমার ভাই তোমাকে এমনিই ছেড়ে দিবে। আমার ভাই ছেড়ে দিলে আর আমি তোমার বিয়ে করবো না। যদি পারো তুমি এখনই আমার কাছে চলে আসো, আমার ভাইয়ের কাছে খারাপ হয়েছো তো হয়েছো, তাতে কি? আর যদি আমাকে বিয়ে না করো তাহলে আমার ভাই তো তোমাকে ছেড়েই দিবে। আমার ভাই তোমাকে ছেড়ে দেওয়ার পরে যে ভিডিওগুলো আমার আছে, আমি ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেবো, তোমার আমি কারো কাছে মুখ দেখাতে দিব না। এবং ও আমাকে বলে, আমি সর্বশেষ, আমার কাছে কোনো উপায় ছিল না, আমি ছোট মানুষ, আমার মাথায় তো বুদ্ধিও ছিল না, আমাকে যেমনি বুঝাইছে তেমনি আমি তোরে বিয়ে করছি। আমি বললাম ভালো কথা, বিয়ে করার পরে কি কোনো ভিডিও ইন্টারনেটে গেছে? বলে না, বিয়ে করার পরে কোনো ভিডিও ইন্টারনেটেও ছাড়ে নাই, কিন্তু বিয়ের পরে ও আমাকে এমনভাবে যৌন অত্যাচার করতো যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ও কী কী খাইতো, খেয়ে আমার কাছে প্রতি রাতে আসতো, আমি এগুলো নিতে পারতাম না, যার জন্য একরকম জীবন বাঁচানোর জন্য আমি সন্তানটাকে নিয়ে ওখান থেকে পালাই আসছি। এবং এর আগেও আমি 2-3 বার পালাইছি, যেখানেই পালাই গেছে আমার খুঁজে বাইর করছে। লাস্ট পর্যন্ত তোমার ওই জায়গাটা লিখে নেওয়ার জন্য ও এত পরিমাণে চাপ দিচ্ছিল, যেখান থেকে আমি পালাইয়া এখানে এসে আমি আত্মগোপন করছি। এবং এই মাটির ঘরে আমি 3টা মাস এই পুপু আমার খাবার হইতো, ওনার খাবার খেয়ে আমি বেঁচে আছি। আমি তখন বললাম আমি এর নামে মামলা দিয়া ওরে আমি 14 শিখের ভাত খাওয়াবো, ওরে আমি শান্তিতে থাকতে দিব না। তখন নিজেও আমারে বলতেছে, তোমার সন্তানের কসম দিয়ে বলতেছি তুমি ওর নামে কোনো মামলা দিও না, তুমি ওর নামে কোনো মামলা দিও না, ওর নামে মামলা দিলেও তুমি পারবা না, কারণ ওদের আন্ডারের সমস্ত চেয়ারম্যান, মেম্বার, থানা, পুলিশ সব ওদের আন্ডারে, তুমি কিছুই করতে পারবা না। ওরা যে কত বড় কালসাপ, তোমার সৎ বাবা যে কত বড় কালসাপ, এবং তোমার মাও তাদের সাথে জড়িত। আমি রাতের অন্ধকারে পরে হালিমা খালার বাড়িতে যাই, নিজুমের সন্তান মানে আমার সন্তানকে নিয়ে, ওইখানে গিয়ে আমার গোসল করাইয়া এই হালিমা খালার কাপড়ে পরাইয়া রাতের শেষ অংশে প্রায় রাত 3টা-4টার দিকে আমি তখন রংপুর শহরে আসি। রংপুর শহরে এসে ওইখান থেকে বাস যোগে আমি ঢাকাতে আসি। ঢাকাতে আসার পরে আমি একটা বাসা ভাড়া করি, একজন পরিচিত লোক ছিল, ওনার আন্ডারে বাসা ভাড়া করি। বাসা ভাড়া করে ঢাকাতে থেকে আমি তখন আমার মালিকের সাথে যোগাযোগ করি যে মালিক দেখ এই ঘটনা। আমার মালিক কিন্তু খুব ভালো, ওর সাথে আমার অনেক ভালো সম্পর্ক আছে। আমার ওই হোটেলের মালিক, যেখানে আমি কাজ করতাম, কোম্পানির মালিক, তো তিনি আমারে বলে যে দেখ আমার বাসায় একটা কাজের লোক প্রয়োজন,
তা ওই কাজের লোকের ভিসাটা আমার কাছে আছে, আমি তোর ওই ভিসাটা দিতে পারি, তুই তোর বউরে নিয়ে আয়। মানে ওর কাছে আমি বিস্তারিত সব ভাঙিয়া বলি। পরে ও আমার একটা কাজের মেয়ের ভিসা তখন আমার জন্য পাঠায় ওইখান থেকে, আমি আমার বউর মেডিকেল করে পাঠাই, সব কিছু ওকে করে প্রায় 2 মাস আমি ওরে নিয়ে ঢাকাতে থাকি। 2 মাস পরে আমি আমার বউ আর সন্তান নিয়ে একসাথে আমি দেন সৌদি আরবে আবার যাই। তো প্রথমেও আমাকে কাজের মেয়ের ভিসা দিছিল, কাজের মেয়ের ভিসাটা দেওয়ার পরে সব কিছু ওকে হয়েছিল, কিন্তু আমার বউ যেতে পারবে না, ওইখানে ওর কি জানি একটা মামলা না কি জানি কি ছিল, যার কারণে ও হয় নাই। পরে ও আমার আরেকটা ভিসা দেয়, ওই বিষয়ে ও আমার এবং আমার সন্তানের মানে আমাদের 3 জনেরই ভিসা ওইখান থেকে প্রসেস করে। আমার মালিক হামিদ ছিল, ওর নাম হামিদ তখন সব কিছু ঠিকঠাক করার পরে আমি তখন হামুদ ছিল ওর নাম। তো সব ঠিকঠাক করার পরে এরপর আমি মূলত সৌদি আরব আবার আমার সন্তান নিয়ে দেশে থাকা অবস্থা আমার সন্তান আমি যাই হামুদের কাছে, সেই সৌদি আরবে সব ঠিক করে। সে সৌদিন একজন নাগরিক ছিল। তো সে আমারে তখন ওইখানে গিয়ে আমি তখন আলহামদুলিল্লাহ আমি 2017-তে এখানে আসি। এখন 2023 সাল প্রায় শেষের দিকে চলতেছে। এই সময়গুলো পর্যন্ত আমি আমার বউ সন্তান নিয়ে এখানে খুব ভালো আছে। আমার সন্তান এখন বড় হয়েছে এবং পরিশেষে আমার আরেকটা মেয়ে হয়, আমার মেয়েটাও এখন বড় হয়েছে, এখানেই পড়াশোনা করে এখানে থাকে। আমি একটা হোটেল দিয়েছি, ছোট একটা মিনি ক্যাফেটেরিয়া দিয়েছি, ওইটা আমি আর আমার বউ মিলে চালাই। আলহামদুলিল্লাহ এখন সৌদিতে আমরা অনেক ভালো আছি। আমি আর আমার বউ দুজনেই আপনার গল্পগুলো শুনে ভালো লাগে, সে জায়গা থেকে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে আপনাকে আমাদের জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো লিখলাম। যদি আপনি মনে করেন যে ঘটনাগুলো প্রকাশ করলে কোনো মানুষের উপকার হবে, দেন আপনি এগুলো করতে পারেন। ভালো থাকবেন আপন ভাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা, শেষের দিকে শাহিদ আলী ভাই ওনার বউকে নিয়ে ঢাকাতে আসে এবং আসার পরে প্রথমে একটা ভিসা দেওয়া হয়, ওই ভিসায় সে তার বউকে নিতে পারে না। পরিশেষে ওখানকার হামুদ নামের এক সৌদি নাগরিক সে পুনরায় আবারও কেমনে ভিসা পাঠায়। ওইখানে অনেক কথাবার্তা আছে যেগুলো আসলে বলা আমার মনে হয় আর কি বলা ঠিক না বললে সময় নষ্ট হবে, যার জন্য আমি কথাগুলো বলি নাই, না বলি স্কিপ করে গিয়ে আপনাদেরকে মানে জাস্ট বলে ফেলাম যে সে তার বউকে নিয়ে শেষ পর্যন্ত সৌদি আরবে চলে গেছে। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কীভাবে কী করলো, বউ বাচ্চা কীভাবে নিয়ে গেল, এগুলো আসলে এখানে অনেক কথাবার্তা আছে, তো যার জন্য আমার ওদিকে কথা বাড়ায়নি। তো বন্ধুরা, উনি আমাকে লাস্টে একটা কথা বললো যে ভাই এই গল্পটা প্রচার করলে যদি আপনি মনে করেন যে কোনো মানুষের উপকার হবে, তবে আপনি গল্পটা প্রচার করতে পারেন। সে জায়গা থেকে আমার গল্পটা প্রচার করা। আমরা অনেক প্রবাসী ভাইরা আছি যারা দেশের বাইরে থাকি, এবং দেশের বাইরে থাকা অবস্থা আমাদের মনটা কিন্তু ছোট বাচ্চার মতো থাকে, অনেক কোমল থাকে, নরম থাকে, এবং ওই নরম মনে যে কোনো মানুষ যে কোনো কথা বলে আমরা বিশ্বাস করে ফেলি, খুব বেশি একটা জাস্টিফাই করি না। কারণ বিদেশ চলে যাওয়ার পরে দেশের চালাক ছেলেগুলো কেমন জানি বোকা হয়ে যায়, এবং বোকা হয়ে সবচেয়ে বড় বোকামিগুলো করে ফেলে, যেটা তার বউ দেশে থাকতে নিজুম করেছে এবং বিদেশে গিয়ে শাহিদ আলী করেছে। যে বউকে এত কিছু দিয়ে বিয়ে করলো, এত কিছু হয়ে যাওয়ার পরে বউ হঠাৎ করে তাকে ডিভোর্স করে আসিফকে বিয়ে করা, এটা কোনো না কোনো একটা কারণ ছিল। এটা শাহিদ আলী বুঝে ওই সময় দরকার ছিল দেশে চলে আসা, দেশে এসে বউয়ের সাপোর্ট নেওয়া, এবং বউরও উচিত ছিল যেহেতু শাহিদ আলী তার স্বামী, শাহিদ আলীর কাছে সমস্ত বিষয়গুলো শেয়ার করা, কিন্তু সেও আসলে কোন ভয়ে কোন কারণে শেয়ার করে সে ভালো জানে। তবে যাই হোক, শেষের দিকে দুজন একসাথে গিয়েছে আল্লাহর পবিত্র নগরী সৌদি আরবে, ভালো আছে, তারা নাকি 2বার হজও করেছে। তো সব কিছু শুনে খুব ভালো লাগলো, এবং এখন তারা ভালো আছে, এটা শুনে অন্তত ভালো লাগলো। বন্ধুরা, যারা আজকের এই গল্পটা শুনেছেন, প্রবাসে যে ভাইগুলো আছেন তারা গল্পটা শুনে উদ্বুদ্ধ হবেন, এবং আমার দেশে যে বোনগুলো গল্পটা আজকেরা শুনেছেন যাদের স্বামীরা বিদেশে থাকে, তারাও মোটামুটি এটুকুন মাথায় রাখবেন যে সব ব্যাপার স্বামীর সাথে খুব খোলাখুলি আলোচনা করবেন। কারণ একটা বিষয় যখন আপনি আপনার স্বামীর কাছে লুকাতে যাবেন, আপনার স্বামীর মনে আপনাকে নিয়ে সন্দেহ জন্ম হবে, আর সন্দেহের বীজ যদি একবার রোপণ হয়ে যায়, এই বীজ থেকে বড় সন্দেহের বাগান হয়ে যাবে, আর সেই সন্দেহের বাগান নিয়ে কখনো কোনো সংসার টিকে থাকে না। এই জন্য স্বামী স্ত্রীর মাঝে সব বিষয় খোলাখুলিভাবে আলোচনা করা উচিত। বন্ধুরা, যাই হোক, আমার ভয়ের অবস্থা ভালো না, আমি আর বলতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।